এই এনিমিয়া শব্দটাকে আগে ডিফাইন করা উচিত আমার কাছে মনে হয়, কারণ এনিমিয়া যদি ডেফিনেশন আমরা বুঝতে পারি, এনিমিয়ার ব্যাপারটাকে যদি আমরা চিনতে পারি, তাহলে আমাদের জন্য অনেক কার্যক্রম সহজ হয়ে যায়। এক সেকেন্ড। আচ্ছা, সো যে কথা বলছিলাম যে এনিমিয়া, এনিমিয়া বোঝাটা আমাদের জন্য হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। তাহলে আসেন এনিমিয়ার সংজ্ঞাটা কোন বইয়ে কিভাবে বলেছে, আমরা কিভাবে মনে রাখবো। তাহলে এই সংজ্ঞাটাকে একটু আমরা একটু ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি। তাহলে প্রথমে এখানে বলা হচ্ছে এনিমিয়া মানে এরকম একটা কন্ডিশন, এনিমিয়া মানে এরকম যে একটা অবস্থা যেখানে আমাদের কি কমে যাবে, হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন কমে যাবে। তাহলে এনিমিয়া মানে আরবিসি কমে যাওয়া হতে পারে। আবার দেখেন আরবিসি নর্মাল থেকে আবার যদি হিমোগ্লোবিন কোনো কারণে কমে যায়, সেক্ষেত্রে এনিমিয়া হতে পারে। মনে করেন যে অনেক লক্ষ 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 আরবিসি আছে, বাট সেই আরবিসির মধ্যে হিমোগ্লোবিন নাই, তো সেই ক্ষেত্রে তো আসলে সেই জিনিসটা আমাদের কোনো কাজ করবে না, কারণ হিমোগ্লোবিনটাই কিন্তু আরবিসির মূল উপাদান। হিমোগ্লোবিনটা আছে বলেই আরবিসিটা এত পাত্তা পাচ্ছে, তাই না? কারণ আপনার শরীর থেকে যখন রুহ চলে যাবে, তখন যেরকম আপনার দাম নাই, ঠিক তেমনি আরবিসির শরীর থেকে যখন হিমোগ্লোবিন বের হয়ে যাবে, সে আরবিসিরও দাম নাই। কেন? কারণ সে হিমোগ্লোবিনের এরকম একটা করার, একটা জিনিস করার ক্ষমতা আছে, সেটা কি? সে হচ্ছে অক্সিজেনকে পরিবহন। তার মানে দেখেন আমাদের আরবিসি নিয়ে আমাদের এত হেডেক নাই, আমাদের হেডেক হচ্ছে সেই আরবিসিটা হিমোগ্লোবিন কতটুকু ধারণ করতে পারে, কতটুকু সরবরাহ করতে পারে, সেটার উপর ভিত্তি করে। আচ্ছা, তার মানে এনিমিয়া হচ্ছে এরকম একটা অবস্থা। এ মানে হচ্ছে নাই, এমিয়া মানে হচ্ছে ব্লাড। সো আসলে ব্লাডের মধ্যে মানে সহজ কথা বলতে গেলে ব্লাড নাই। তাহলে যখন এই নামটা আসলো, তখন অনেকজন ভাবছে ব্লাড শরীরে নাই। কেন ব্লাড শরীরে নাই? কারণ আমরা জানি হিমোগ্লোবিন হচ্ছে একটা কালারফুল প্রোটিন, হিমোগ্লোবিনের মধ্যে কালার থাকে। So যে কারণে যদি কারো হিমোগ্লোবিন কমে যায়, তখন তার বডির মধ্যে যে রেডনেস যে ফিলিংটা ছিল, তার চোখের নিচে কনজাংটিভাতে, পালপেবল লয়ার পালপেবল কনজাংটিভাতে যেই লালচে লালচে ভাবটা ছিল, সেটা থাকে না। সো এই কারণে আগে নাম দেওয়া হয়েছে এনিমিয়া, মানে এই মানুষের শরীরে কি নাই, রক্ত নাই, রক্ত স্বল্পতা। এইটাকে যদি আমরা সুন্দর করে বলি, তো এটা হচ্ছে রিডাকশন ইন দা হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন অফ ব্লাড বিলো নর্মাল, নর্মাল রেঞ্জের চেয়ে কমতেছে ফর এজ এন্ড সেক্স। তাহলে এখানে প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ। কেন? তাহলে প্রথমত হচ্ছে হিমোগ্লোবিন কমছে, কতটুকু কমতেছে? অবভিয়াসলি নর্মাল লেভেলের নিচে। দুই নম্বর কথা হচ্ছে নর্মাল লেভেলটা কি, কিভাবে ডিফাইন করব? এই নর্মাল লেভেলটা আমরা প্রত্যেকটা এইজের জন্য, প্রত্যেকটা সেক্সের জন্য আলাদা করে ডিফাইন করব। কারণ একটা জিনিস আমরা সবসময় ভুল জেনে আসছি, আমরা সবসময় ভুল বলে আসছি। সেই জিনিসটা কি? যেমন আমি যদি আপনাকে প্রশ্ন করি সোডিয়ামের নর্মাল লেভেল কত, এই প্রশ্নটাও ভুল, এই উত্তরটাও ভুল। কারণ সোডিয়ামের নর্মাল লেভেল কত, হোয়াট ইজ নর্মাল, নর্মালের ডেফিনেশন কে দিবে? ব্লাড প্রেশার নর্মাল কত, হোয়াট ইজ নর্মাল, নর্মালের ডেফিনেশন ব্লাড প্রেশার 120/80, কে বলে দিল? কিভাবে আমরা বুঝলাম 120/80 নর্মাল? কিভাবে আমরা বুঝলাম যে 130/80 নর্মাল না? সো এই জিনিসটা আপনাকে প্রথমে বুঝতে হবে যে আসলে আমরা, যদি আপনি যদি একটু অ্যাডভান্স কথাবার্তা বলতে চান, সুন্দর করে বলতে চান, আপনি কোনো সময় বলবেন না দ্য নর্মাল ভ্যালু, আপনি কোনো সময় বলবেন না নর্মাল রেঞ্জ, আপনি কি বলবেন? শব্দটা কি হবে? সেই শব্দের নামটা হবে রেফারেন্স রেঞ্জ। সেই শব্দের নামটা কি হবে? রেফারেন্স রেঞ্জ। কেন? কারণ রেফারেন্স রেঞ্জ এবং হচ্ছে আপনার নর্মাল রেঞ্জের মধ্যে একটা পার্থক্য আছে। কি সেই পার্থক্য? রেফারেন্স রেঞ্জটা হচ্ছে, ধরেন আপনি 100 জন মানুষ নিলেন, হ্যাঁ, ধরেন বাংলাদেশে আপনি চিন্তা করলেন যে বাংলাদেশের 100 জন মানুষ নিলাম। 100 জন মানুষে আপনি 95% মানুষের যে রেজাল্টটা পাবেন, 95% মানুষের কারো পাইলেন ধরেন ধরেন ব্লাড প্রেশার, কারো আপনি পেলেন হচ্ছে 120, 120 ধরেন কমই ধরলাম, ধরেন কারো আপনি পেলেন হচ্ছে 100, কারো আপনি পাইলেন মনে করেন 140। তো 95% মানুষের দেখবেন যে 100 থেকে 140-এর মধ্যে ধরলে, এই রেঞ্জ ধরলে দেশের 95% মানুষ মানে কাভার হয়ে যায়। কিছু কিছু মানুষ থাকবে হয়তো বা 150 বা 160 এরকম থাকতে পারে। তো আমরা এরকম একটা রেঞ্জকে রেফারেন্স রেঞ্জ বলার চেষ্টা করি, যেই রেঞ্জটা আমাকে কতটুকু কাভার দিবে, যে রেঞ্জটা আমাকে 95% পপুলেশনকে কাভার দিবে। অর্থাৎ আপনি যে বলতেছেন একটা মানুষের এনিমিয়া আছে নাকি নাই, একটা মানুষের ব্লাডের লেভেল কত, এটা আপনি কিভাবে বুঝবেন? এইটা বোঝার জন্য আপনাকে কি করতে হবে? এটা বোঝার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে তার রেফারেন্স রেঞ্জটা খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। তাহলে এই রেফারেন্স রেঞ্জ যেহেতু মানুষ থেকে মানুষে আলাদা হতে পারে, সুতরাং এনিমিয়ার ব্যাপারটা কি হতে পারে? মানুষ থেকে মানুষে আলাদা হতে পারে। এবং শুধু মানুষ থেকে মানুষে না, বয়স থেকে বয়সে, মেল থেকে ফিমেলে এনিমিয়ার ব্যাপারটা আলাদা হতে পারে। তাহলে আপনি বলতে পারেন যে স্যার তো খেটখেটা, হ্যাঁ স্যার কি করছে, একটা এজেন্ট সেক্স শব্দটা বলি না, এই কারণে স্যার আমার আইটেমটা পেন্ডিং দিয়ে দিল। কিন্তু আপনি বুঝতেই পারেন নাই যে আপনি আসলে কত বড় ভুল করে বসছেন। তাহলে এনিমিয়ার শব্দের মধ্যে রেফারেন্স রেঞ্জকে ঢুকাইতে হলে আপনাকে এই শব্দটা বলতে হবে যে বিলো নর্মাল ফর এজ এন্ড সেক্স। কারণ 95% মেইলের ক্ষেত্রে যে রেফারেন্স আপনি পাবেন, 95% ফিমেলের ক্ষেত্রে সেই রেফারেন্স আপনি পাবেন না। তাহলে এই সংজ্ঞাটাতে দেখছেন, সংজ্ঞাটার মানে পিছনে সানে নজরুল ব্যাখ্যা করতে কতক্ষণ চলে গেল। সো এনিমিয়া মে বি ডিফাইন্ড অ্যাজ এ রিডাকশন অফ দ্য হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন বিলো নর্মাল ফর এজ এন্ড সেক্স।
দেন নেক্সট কোশ্চেন, তাহলে এইজেন্ট সেক্সে তুমি যে অত পাকনামি করে বললা, রেফারেন্স রেঞ্জটা একটু বলো তো বাবু। রেফারেন্স রেঞ্জটা তখন স্যারকে কট করে বলে দিবেন, স্যার হফ ব্র্যান্ডের অনুসারে, রেফারেন্স ছাড়া কথা বলবো না আমরা, আমরা বলবো স্যার মিস্টার হফ ব্র্যান্ড, হ্যাঁ জনাব হফ ব্র্যান্ডের অনুসারে উনি কি বলেছেন, উনি বলেছেন যে মেইলের ক্ষেত্রে যদি 13.5 গ্রাম পার ডেসিলিটার, তার মানে 1 ডেসিলিটার রক্তে যত আরবিসি আছে সমস্ত আরবিসি কে চিপে রস বের করে হিমোগ্লোবিন গুলো যদি আপনি বের করতে পারতেন, সেই হিমোগ্লোবিন গুলো যদি আপনি মাপতে পারেন, সেই হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন যদি 13.5 গ্রাম পার ডেসিলিটারের চেয়ে কম হয়, সেক্ষেত্রে সেটা এনিমিয়া। যদি ফিমেলের ক্ষেত্রে 11.5-এর কম হয়, এনিমিয়া। যদি 2 বছরের বাচ্চা, ফ্রম দ্য এজ অফ দ্য 2 ইয়ার্স টু পিউবার্টি, মানে 2 বছরের বাচ্চা থেকে যদি পিউবার্টি পর্যন্ত 11 গ্রামের কম হলে এনিমিয়া। নিউবর্ন বাচ্চায় 14 গ্রাম পার ডেসিলিটারের চেয়ে কম হলে এনিমিয়া। তাহলে দেখেন এই কথাটা এত বেশি গুরুত্বপূর্ণ কেন, একটা বাচ্চা জন্ম নিয়েছে, তার ক্ষেত্রে আপনি দেখলেন যে এই বাচ্চাটার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন ধরেন 13.5, আপনি কি হ্যাপি হবেন? আরে না, মেইলের তো 13.5 হইলে এনিমিয়া না। তো আপনি এই 13.5 হইলে বলেন একটা বাচ্চা যার বয়স হচ্ছে 22 দিন, সেই বাচ্চার আরবিসি তে যদি আমরা যদি হিমোগ্লোবিন লেভেল দেখি, হিমোগ্লোবিন লেভেল যদি দেখি যে আমরা 13.5 গ্রাম পার ডেসিলিটার, তাহলে এটাকে এনিমিয়া নাকি এনিমিয়া না, প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। ওকে ঠিক আছে, তো আমি দেখতে পেয়েছি যে আলহামদুলিল্লাহ আপনারা সঠিক উত্তর দিচ্ছেন, সবাইকে অনেক ধন্যবাদ। ফাইন। সো আমরা বুঝতে পারলাম যে ওই বাচ্চাটার এনিমিয়া আছে, তাহলে আমরা মোটামুটি এনিমিয়ার বেসিক কথাটা শিখলাম। এখন আসেন যে আমাদের এখানে আর কি কি আমরা কথাবার্তা বুঝতে পেরেছি, তো এখানে আরো কিছু কথাবার্তা লিখি। এখানে বলা হচ্ছে যে ডিক্রিজড, বা আমরা যদি সংজ্ঞাটা একবার ভেঙে বলি, যে তাহলে ডিক্রিজ বিলো দ্য নর্মাল হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, তাহলে এই যে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশনের যে কথা আমরা বললাম, তো এই যে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশনের কথা, এটা আসলে অনেক ভাবে আসতে পারে, এটা কোনো কোনো জায়গায় কেউ আরবিসি কাউন্ট বলেছেন, হেমাটোক্রিট বলেছেন, বাট আমার কাছে মনে হয় যে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন বলাটা হচ্ছে ভালো। বা অনেকে রেড সেল মাস বলেছেন, ঠিক আছে। সো আপনি এটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ডিফাইন করতে পারেন। সো এইটা নিয়ে বইয়ের লোকজন বিভিন্ন কথা বলেছে, বাট আমার কাছে মনে হচ্ছে বেস্ট সংজ্ঞাটা হচ্ছে ওইটা, এই কারণে আমি ওই সংজ্ঞাটা চয়েস করেছি। ফাইন। দেন আরেকটা জিনিসের কথা আপনি বলেছেন, মানে এখানে বইয়ে বলা হয়েছে যে যখন একটা মানুষের এনিমিয়া হয় তখন তার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য ব্লাড এটা কমে যায়। সো ঘুরে ফিরে তো ওই কথা, হিমোগ্লোবিন নাই, অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে যাচ্ছে। এখন সেই এনিমিয়াটাকে আমরা ভাগ করতে পারি রিলেটিভ এবং হচ্ছে অ্যাবসলিউট এনিমিয়া। রিলেটিভ এবং হচ্ছে অ্যাবসলিউট এনিমিয়া। সো যখনই আমি আসলে এনিমিয়া পড়াতে যাই, যখন আমি এনিমিয়া বুঝাতে যাই, তখন আমার একটা এক্সাম্পল মাথায় চলে আসে, সেটা হচ্ছে চিনির শরবতের কথা। চিনির শরবত, সো চিনির শরবত আপনি বানিয়েছেন, জীবনে কেউ বানাইছেন কিনা জানি না, সমস্যা নেই, না বানালে কোনো সমস্যা নেই। ভবিষ্যতে হাজবেন্ড হলে বউর জন্য বানাবেন, বউ হলে হাজবেন্ডের জন্য বানাবেন, আমরা সবার ভালো প্রত্যাশা করছি, তাই না, ছেলে মেয়ে সমান অধিকার। ওকে, সো আমরা যদি দেখি, ধরেন এটা হচ্ছে আমার সেই চিনির শরবতের গ্লাসটা ছিল, ওহো গ্লাস তো হয়ে গেল গোল। আচ্ছা, সো সেই চিনির শরবতের গ্লাস, এই চিনির শরবতের গ্লাসের মধ্যে চিনি দিলাম, এবং আমি কি দিলাম, চিনির মধ্যে চিনির সাথে পানি দিলাম। সো আমি যদি পানি বাড়াই, এখানে যদি ওয়াটারের পরিমাণ বাড়াই, ওয়াটারের পরিমাণ বাড়াইলে মিষ্টি কি হয়ে যাবে, কমে যাবে, তাই না। সো ব্যাপারটা হচ্ছে এরকম, চিনির শরবতে পানি বাড়ালে মিষ্টি কমে যায়, চিনির শরবতে যদি আপনি চিনি বাড়ান, তার মানে ধরলাম আমি এখানে হিমোগ্লোবিন, এটা যদি আমি কমাই, তার মানে মিষ্টিটা কি হয়ে যাবে, মিষ্টি হচ্ছে, চিনি কমাইলে মিষ্টি কমে যাবে, আর চিনি বাড়াইলে মিষ্টি বেড়ে যাবে। সো ঘটনা কিন্তু হচ্ছে আসলে এরকম, এই হচ্ছে ঘটনা। সো এই ঘটনাটা গুরুত্বপূর্ণ কেন, মনে করেন সেম এক্সাম্পলটা আমি দিলাম, ধরেন এটা হচ্ছে আপনার একটা ব্লাড ভেসেল, ঠিক আছে। সো আমি যদি একটা ব্লাড ভেসেল আপনাদেরকে দেখাই, ধরেন এই হচ্ছে আমার ব্লাড ভেসেল। এখন সেই ব্লাড ভেসেলের মধ্যে আগে মনে করেন ছিল অতটুকু লেভেল ছিল প্লাজমা, ঠিক আছে, অতটুকু প্লাজমা ছিল, এবং প্লাজমার সাথে প্লাজমার মধ্যে আরবিসি ছিল, ঠিক আছে, ধরেন এই কয়েকটা আরবিসি ছিল। এখন কোন একটা কন্ডিশন হইলো, এরকম একটা কন্ডিশন হইলো, বডি অনেক বেশি সোডিয়াম এন্ড ওয়াটার রিটেনশন করা শুরু করেছে। এক্সাম্পল কি, এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি, মনে করেন হার্ট ফেলিওর। ওকে, হ্যাঁ, সো মনে করেন সিয়াদ, হ্যাঁ, so এইরকম কোন কন্ডিশন যেখানে বডি অনেক বেশি সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করা শুরু করেছে, প্লাজমার পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে যদি অনেক বেশি প্লাজমা থাকে, অনেক বেশি প্লাজমা থাকে, তাহলে কি হবে, তাহলে এই মানুষটা যদিও বা আরবিসির পরিমাণ কমে নাই, যদিও বা হিমোগ্লোবিন পরিমাণ কমে নাই, বাট আমরা বলেছিলাম কি লেস দেন 13.5 গ্রাম পার ডেসিলিটার। তাহলে যে ডেসিলিটারের পরিমাণটা যদি বেড়ে যায়, তার তার যদি আয়তন বেড়ে যায় প্লাজমার, তখন আসলে এই ঘনত্বটা আরো কমে যাবে। তো এই যে আয়তন বেড়ে যাওয়ার কারণে যে ঘনত্বটা কমে যাচ্ছে, আয়তন বেড়ে যাওয়ার কারণে যখন ঘনত্ব কমে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কি ধরনের এনিমিয়া, রিলেটিভ এনিমিয়া। তাহলে এনিমিয়া আমরা দুই ধরনের পাইলাম, একটা এনিমিয়া হচ্ছে অ্যাবসলিউট,
মানে সত্যি সত্যি, অ্যাবসলিউট মানে কি, অ্যাবসলিউট মানে হচ্ছে সত্যি সত্যি, হ্যাঁ সত্যি সত্যি তার কি হয়েছে, সত্যি সত্যি তার হিমোগ্লোবিন লেভেলটা ড্রপ করেছে, সত্যি সত্যি তার আরবিসিটা কমে গেছে, আরবিসি কাউন্ট কমে গেছে, বা আরবিসিটা কি হয়ে গেছে, লস হয়ে গেছে। সো এই রকম ঘটনা যখন ঘটবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাবসলিউট এনিমিয়া। সো এনিমিয়া যেহেতু বললাম, একটু সাইন সিমটমের দিকে একটু গুরুত্ব দিই। তো সাইন সিমটম, এনিমিয়া মানে সাইন সিমটম কি হবে? তাহলে প্রথম কথা, আপনার বডিতে আপনার বডিতে এই যে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে গেছে। কেন? কারণ ক্যারিয়ার যে ছিল হিমোগ্লোবিন সে তো নাই। সো অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে যাওয়ার কারণে আপনার বডিতে, সারা বডি একটা হাইপোক্সিক স্টেজের মধ্যে থাকবে, সারা বডিতে অক্সিজেন যে ডিমান্ডটা ছিল সেই ডিমান্ডটা ফুলফিল হবে না। অক্সিজেন ডিমান্ড যদি বডিতে না থাকে, প্রত্যেকটা সেলে সেলে, এই যে ধরেন বাংলাদেশে কারেন্টের এখন অবস্থা খারাপ, তাহলে প্রত্যেকটা বাড়ি এফেক্টেড হচ্ছে না? তাহলে আপনার যদি পাওয়ার সোর্স যদি ঠিক না থাকে, আপনার যদি অক্সিজেন ঠিক না থাকে, একটু পর পর কি হবে? লোডশেডিং হবে। আপনার বডির মধ্যে কি হবে? লোডশেডিং হবে। এই বডির লোডশেডিং আপনি দেখবেন যে লড়তে চড়তে পারতেছেন না, উইকনেস, লিথার্জি, ভাল লাগে না কিচ্ছু, ঠিক আছে? একটু কাজ করতে গেলে মনে করেন ঘরে এসিটা চালাইছেন, আল্লাহ জানে আজকে ক্লাসটা নিতে পারি কিনা, দোয়া করেন। মনে করেন ঘরে এসি চালাইছেন, এসি চালাইতে গিয়ে তারপর কি হলো, আপনার মনে করেন যে কারেন্ট চলে গেল। সো এই হচ্ছে কাহিনী। মনে করেন আপনি এক্সারশনে গেলেন, এক্সারশনে গিয়ে আপনার শরীর শেষ, কাইত হয়ে গেল, ঠিক আছে? সো আমার কথাটা হচ্ছে যে যখন আমরা এক্সারশনে যাব তখন এই পেশেন্টটা মাথা ঘুরে পড়ে যেতে পারে, তখন এই পেশেন্টের বুক ধরফর করতে পারে। এই সব কিছু হচ্ছে আপনার কিসের লক্ষণ? এনিমিয়ার লক্ষণ। এরপরে আপনার হতে পারে যে হেডেক হতে পারে, পালপিটেশন হতে পারে। তো এই জিনিসগুলো একই। এবং আপনার যদি এরকম হয় যে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন কারণে হেমোরেজ হতে পারে, সারা বডি জুড়ে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, এরকম অবস্থা হচ্ছে। তো বডিতে যে রক্তের বন্যা হচ্ছে, বন্যার কারণে আপনার কি হচ্ছে, আরবিসি লস হয়ে যাচ্ছে, এনিমিয়া হয়ে যাচ্ছে। এবং এইরকম এনিমিয়া যদি অনেক হেমোরেজের কারণে হয়, সেই হেমোরেজটা যদি আমাকে চোখে ইনভলভমেন্ট করে, আপনি চোখেও কম কম দেখতে পারেন। সো অনেক অনেক কারণ থাকতে পারে এনিমিয়ার, অনেক কারণ। এগুলো আমরা ইনশাল্লাহ কোনো একদিন জানবো, এই যে আমাদের 120 ডিজিজ ব্যাচে ইনশাল্লাহ কোনো একদিন আলোচনা হবে। যাই হোক, সো এটাও একটু বলে দিই, আমাদের 120 ডিজিজ ব্যাচ আছে, যারা ফোর্থ ইয়ার অনেকেই আমাদের সাথে যুক্ত আছে, ফিফথ ইয়ারের জন্য মূলত, বাট ফোর্থ ইয়ারের অনেকেই করছে। হোয়াট এভার। সো মেইন কথা চলে আসি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেটিনাল হেমোরেজ, হ্যাঁ রেটিনাল হেমোরেজ হচ্ছে একটা মানুষের, যার কথাটা বললাম, এই যে তাহলে এই যা রেটিনাল হেমোরেজ হচ্ছে, বুঝেন অবস্থা। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের সেই অপটিক ডিস্ক, এইখানে আমাদের লেকুনা থাকে, এইখানে আমাদের মেকুলা থাকে। তো সব তো মেঘে ঢাকা গেছে। সো মেঘে যদি ঢেকে যায়, কি করে চেহারা দেখা যাবে, তাই না? সো এনিমিয়া আমরা কোথায় দেখি? এনিমিয়া আমরা দেখি হচ্ছে লয়ার পালপেব্রাল কনজাংটিভাতে। এইটাতে যদি কেউ জিজ্ঞেস করে যে কেন লোয়ার পালপেব্রাল কনজাংটিভাতে দেখা হয়, সো আসলে আমরা কি অ্যান্সার দিব? সো লোয়ার পালপেব্রাল কনজাংটিভা হচ্ছে একটা হাইলি ভাস্কুলার একটা জায়গা, এবং সে হাইলি ভাস্কুলার জায়গা এবং একটা সাদা ব্যাকগ্রাউন্ডের এগেনস্টে আমরা খুব ভালো করে দেখতে পারি। এবং এটা খুবই সহজে এক্সেসিবল একটা পোর্শন। সো আমরা আসলে এইখানে এই কারণে এনিমিয়াটা দেখে থাকি, ঠিক আছে? এবং এনিমিয়ার সাথে আসলে আপনি আরো অনেক রকমের ফিচার্স পেতে পারেন। যে ফিচার্স গুলা হচ্ছে আপনার, ধরেন যেই ডিফিসিয়েন্সিতে এনিমিয়াটা হচ্ছে, সেই ডেফিসিয়েন্সির সাথে মিল আছে। যেমন ধরেন এই যে এই মানুষের নোকটা, নোক যেন না, নোক যেন হয়ে গেছে আজকে চামচ। তো চামচের মতো নোক, বলেন এক কথায় প্রকাশ কি হবে? নখ যেন হয়ে গেল চামচ। তো সেই নখের নাম কি? দেখি সবাই একটু কমেন্ট করে জানান। তো সেই নখের নাম হচ্ছে কয়লো নাইকিয়া। এক সেকেন্ড। আচ্ছা, কেউ কেউ মনে হয় একটু লিউকোনাইকিয়া কমেন্ট করছে। না, লিউকোনাইকিয়া না, লিউকোনাইকিয়া তো আসলে সাদা হয়ে যায় নখ, বুঝছেন? লিউকোনাইকিয়ার মেকানিজম আবার আলাদা। লিউকোনাইকিয়া তো হচ্ছে বডিতে অ্যালবুমিন কমে যায়। হ্যাঁ, লিউকোনাইকিয়া হচ্ছে অ্যালবুমিন কমে গেলে যে ঘটনাটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে লিউকোনাইকিয়া। সো লিউকো মিন্স হচ্ছে হোয়াইট, যেমন হচ্ছে লিউকোসাইট মানে হচ্ছে হোয়াইট ব্লাড সেল। যাই হোক, সো এটা হচ্ছে কয়লোনাইকিয়া। আচ্ছা, সো আমরা মোটামুটি বুঝলাম। এখন আসি আমি সবচেয়ে ধরেন টাফেস্ট পোর্শনটাতে। আমরা এতক্ষণ ধরে যা আলোচনা করলাম এগুলো আসলে আপনাদের মাথার একটু খোলার জন্য আর কি আলোচনা করা হইলো। সো এখন আমরা আসলে মেইন কথায় আসি, যেমন হচ্ছে ল্যাবরেটরি ফাইন্ডিং। সো ল্যাবরেটরিতে আমরা বিভিন্ন কাজ করতে থাকি, এবং সেই ল্যাবরেটরিতে আমরা কি ফাইন্ডিংস পাবো, চলেন একটু ল্যাবরেটরি ফাইন্ডিংটা দেখি। আচ্ছা, সো এখন আসেন, যে ল্যাবরেটরি ফাইন্ডিং আমরা অনেকগুলা রেজাল্ট আমরা পাবো। সো প্রথমত আমরা যে জিনিসটা পাবো সেটাকে বলা হচ্ছে যে প্যাকড সেল ভলিউম, ডিটারমিনেশন অফ দ্য প্যাকড সেল ভলিউম। কারণ কি? কারণ এই যে এনিমিয়া দেখার জন্য আমি প্যাকড সেল ভলিউম করতে পারি। সো এই প্রত্যেকটা কথাকে আমি আসলে বুঝাই দিব যে একটা সিবিসি যখন আপনি করতে যাবেন, সিবিসিতে আপনি অনেকগুলো রেজাল্ট পাবেন। এর মধ্যে এক নম্বর রেজাল্ট হচ্ছে আপনি পিসিভি দিকে খেয়াল করবেন। সো পিসিভি বা হেমাটোক্রিট এরকম একটা কন্ডিশন আমরা পাবো। সো এই জিনিসটা আসলে কি এবং এটা আমরা কখন দেখি? এটা আমরা কখন কখন দেখি, এটা আশেপাশে একটা টান দিয়ে ছোট্ট করে লিখে রাখি, আপনার মনের কোনায় ছোট্ট করে লিখে রাখবেন যে এটা আমরা কখন দেখি। সো পিসিভির গুরুত্ব হচ্ছে এনিমিয়া দেখার জন্য, দুঃখিত,
তো পিসিভির গুরুত্ব হচ্ছে এনিমিয়া দেখার জন্য, পিসিভি বা হেমাটোক্রিটের গুরুত্ব হচ্ছে ডেঙ্গু দেখার জন্য। সো দুইটা ক্লিনিক্যাল কন্ডিশন বলে এনিমিয়া বলে মানে মনে রাখবেন এবং ডেঙ্গুকে ভুলে যায় না, ঠিক আছে? এনিমিয়া মনে রাখবেন অবশ্যই, বা ডেঙ্গুকে ভুলে যাবেন না। ফাইন। সো এইখানে আমরা আসলে পিসিভি জিনিসটা কি? সো পিসিভি এটা হচ্ছে চাপাচাপি করা রেড সেল, মানে হচ্ছে প্যাকড রেড সেল। হ্যাঁ, সো এই প্যাকড রেড সেলের যে ভলিউম এটাকে আমরা বলি প্যাকড সেল ভলিউম। সো প্যাকড সেল ভলিউম ইজ পিসিভি। আচ্ছা, এখন এই পিসিভি আমরা কিভাবে পাচ্ছি, কোথা থেকে পাচ্ছি, সো এই জিনিসগুলো একটু বলার চেষ্টা করি। তাহলে পিসিভি নিয়ে যদি একটু বলতে হয় তাহলে দেখেন লেখা আছে যে ভলিউম অফ দ্য প্যাকড রেড সেল অবটেইনড আফটার সেন্ট্রিফিউগেশন অফ এ স্যাম্পল অফ অ্যান্টিকোয়াগুলেন্ট ব্লাড। মানে আপনি একটা অ্যান্টিকোয়াগুলেশন মিশ্রিত একটা ব্লাড নিলেন, ব্লাড নেওয়ার পরে এইটাকে আপনি রেখে দিলেন, রেখে দেওয়ার পরে এখান থেকে যে সেন্ট্রিফিউজ করার পর যে স্যাম্পলটা পাচ্ছেন ওইখান থেকে সমস্ত রেড সেল গুলোকে প্যাক করে ফেললে, সমস্ত রেড সেল গুলোকে মিলাই ফেললে যে ভলিউমটা নিবে, যে জায়গাটা নিবে, সেটাকে আমরা বলতে চাচ্ছি পিসিভি, প্যাকড সেল ভলিউম। এখন এই পিসিভি দেখে আসলে আমরা কি করতে পারি, পিসিভি দেখে আমরা এনিমিয়াটাকে গ্রেডিং করতে পারি। মনে করেন যে আমি বললাম এই মানুষের এনিমিয়া, তো এনিমিয়া মানেই কি আসলে কি তার কতটুকু লেভেলের এনিমিয়া, এটা কি খুব খারাপ নাকি এটা কি হালকা খারাপ নাকি এটা কি মোটামুটি খারাপ। সো আসলে এই জিনিসটা বোঝার জন্য আমাকে পিসিভি করতে হবে। তাহলে বলা হয় যখন আপনার এটা লেভেলটা 7-এর কম হয়ে যাবে, তো তখন আপনি বুঝবেন সিভিয়ার এনিমিয়া, প্যাকড সেল ভলিউম। 10 থেকে 7 হয়ে গেলে আপনি বুঝবেন মডারেট এনিমিয়া। এবং যদি দেখেন যে মোটামুটি ধরেন এই যে 13 বললাম না, 13.5-এর নিচে নামলে এনিমিয়া, তো 13.5 থেকে যদি 10-এর মধ্যে থাকে, মানে তার লোয়ার লিমিট থেকে যদি 10-এর মধ্যে থাকে তাহলে হচ্ছে মাইল্ড এনিমিয়া। তাহলে লোয়ার লিমিট থেকে 10 মাইল্ড এনিমিয়া, 7 থেকে 10 মডারেট এনিমিয়া, 7-এর কম সেটা হয়ে গেল হচ্ছে সিভিয়ার এনিমিয়া। তিন কথায় কথা শেষ। এখন এই যে তিন কথা বললাম এই কারণে তিনের একটা কথা এখানে চলে আসছে। এই জিনিসটা আমি আগেই লিখে রাখছি ভাইবা ক্রস, তার মানে হচ্ছে এটা ভাইবা ধরবে না। যারা পাকনা তাদের জন্য এটা দরকার, মানে আসলে যারা জীবনমুখী পড়াশোনা চান। সো এখানে একটু বলি যে এইখানে আসলে গুরুত্বপূর্ণ জিনিসটা কি, সেটা হচ্ছে ধরেন আপনার কাছে পিসিভি কোনো জায়গায় দেয় নাই, মনে করেন উপজেলাতে গেছেন, সে ভাবছে টাকা পয়সা বাঁচায়, পিসিভি করে কি হবে। আপনাকে রেড সেল কাউন্টটা দিয়ে দিছে, আপনাকে সিবিসি যে রিপোর্ট পাইছেন সেই রিপোর্টের মধ্যে রেড সেল কাউন্ট দেওয়া। ওকে ফাইন। রেড সেল কাউন্ট দিলে আমরা কি সেখান থেকে পিসিভি বের করতে পারি, বা আমরা কি সেখানে হিমোগ্লোবিনের পরিমাণ বের করতে পারি? অ্যান্সার হচ্ছে ইয়েস, পারি। কিভাবে পারি? বলা হচ্ছে আপনি যে রেড সেল যে কাউন্টটা পাবেন, রেড সেল কাউন্টের সাথে আপনি 3 দিয়ে গুণ করবেন। রেড সেল কাউন্টের সাথে আপনি কি করবেন? 3 দিয়ে গুণ করবেন। 3 দিয়ে গুণ করার পরে আপনি হচ্ছে হিমোগ্লোবিনের পরিমাণ পাবেন, হিমোগ্লোবিন ইন গ্রাম পার ডেসিলিটার, হিমোগ্লোবিন ইন গ্রাম পার ডেসিলিটার। এবং এই হিমোগ্লোবিন ইন গ্রাম পার ডেসিলিটারকে যদি আপনি আরো 3 দিয়ে গুণ করেন তখন সেই প্যাকড সেল ভলিউমের সংখ্যাটা পাবেন। এবং সেই প্যাকড সেল ভলিউমকে আমরা বলি হচ্ছে হেমাটোক্রিট, সেই প্যাকড সেল ভলিউমকে আমরা উপর দিকে বলি হচ্ছে হেমাটোক্রিট। তাহলে মনে করেন একটা মানুষের, আমি যদি বলি একটা মানুষের আরবিসি, ধরেন আপনাকে একটা অঙ্ক দিই, একটা মানুষের আরবিসি আছে ধরেন 4 লাখ, ঠিক আছে? যদি একটা মানুষের আরবিসি থাকে 4 লাখ, তাহলে এবার আপনি বলেন তার হিমোগ্লোবিন লেভেল কত? 4 লাখ আরবিসির জন্য আমরা হিমোগ্লোবিন লেভেল কত চিন্তা করবো, দেখি একটু দ্রুত ঝটপট একটা অ্যান্সার দিয়ে ফেলেন। 4 লাখ আরবিসির জন্য হিমোগ্লোবিন লেভেল কত হবে? সো আমরা ইকুয়ালস টু এখন একটু হিসাব করি। সো হিমোগ্লোবিন লেভেলটা হবে আরবিসির সংখ্যা যত লক্ষে ইন্টু হচ্ছে 3। তার মানে হচ্ছে কত হয়, হিমোগ্লোবিন লেভেল হয় 12 গ্রাম পার ডেসিলিটার। এখন এই যে হিমোগ্লোবিন লেভেল 12 গ্রাম পার ডেসিলিটার, এখন যদি আমি সেটাকে আপনাকে বলি যে হেমাটোক্রিট এইচসিটি বা প্যাকড সেল ভলিউম কত, প্যাকড সেল ভলিউম কত, তাহলে হবে যে 12 × 3 মানে হচ্ছে 36%। ঠিক আছে? আসলে এই প্যাকড সেল ভলিউমটা আসলে কি আমরা শতকরা হিসেবে বের করি, ঠিক আছে? সো এই কারণে দেখবেন যে হেমাটোক্রিটটা কিন্তু আসলে পার্সেন্টেজে দেওয়া হয়, এটা কিন্তু গ্রাম পার ডেসিলিটার বা এরকম ফরম্যাটে দেওয়া হয় না, গ্রাম পার ডেসিলিটার বা এরকম ফরম্যাটে দেওয়া হয় না, ঠিক আছে? সো এখানে আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই, এটা আমরা একটা পার্সেন্টেজে দেই। সো এখানে এই যে আপনি ওইটা দেখে ডায়াগনোসিস করতে পারেন এনিমিয়া কিনা, এবং এনিমিয়ার পরে আপনি বুঝতে পারলেন যে তার হেমাটোক্রিটের পার্সেন্টেজ কত আসছে। এবং এটা দিয়ে আসলে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেই গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে এই যে আপনার হেমাটোক্রিট যখন আহ বেড়ে যাবে, হেমাটোক্রিট বেড়ে যাওয়া মানে আমরা বুঝতে পারি একটা মানুষের ডেঙ্গু হচ্ছে। কারণ হেমাটোক্রিটের কথাটা আমি কেন আনলাম, কারণ আমাদের যেটা হয়, হ্যাঁ, যেমন ডেঙ্গুতে, এই কথাটা একটু ক্লিনিক্যাল একটা ইনফো দিয়ে পাশে একটা টিক দিয়ে মনে রাখতে পারেন। সো ইন ডেঙ্গু আমরা কি দেখি, সবাই যারা নর্মাল মানুষ আছে তারা সবাই বলবে যে ডেঙ্গুতে আমরা কি দেখি, এক গাদা অ্যান্সার আসবে, ডেঙ্গুতে আমরা প্লেটলেট দেখি। ঠিক আছে? এই অ্যান্সার যে দিবে সে হচ্ছে মনে করেন যে আদিম যুগে আছে, মান্ধাতার আমলে আছে, বুঝছেন? সো ডেঙ্গুতে আসলে আমরা কি দেখি, ডেঙ্গুর পেশেন্টকে ভালো না খারাপ বোঝার জন্য আমরা হেমাটোক্রিট দেখি। কেন? কারণ হেমাটোক্রিট ইন্ডিকেট করে আপনার আরবিসি গুলা কিরকম ভলিউমের মধ্যে আছে। ঠিক আছে? ধরেন
একটা মানুষের যদি ব্লাড ভলিউম কমে যায় তাহলে এই হেমাটোক্রিটটা অবভিয়াসলি বেড়ে যাবে, ব্লাড ভলিউম কমে গেলে হেমাটোক্রিটটা অবভিয়াসলি বাড়বে। আচ্ছা, এখন এইটা গুরুত্বপূর্ণ কেন? যেমন মনে করেন দেখা যায় যে যেসব ডেঙ্গু পেশেন্ট থাকে, মনে করেন এটা হচ্ছে একটা ব্লাড ভেসেল, আমি যদি আঁকি এই ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেল থেকে ডেঙ্গু পেশেন্টের বিভিন্ন ভাবে ফ্লুইড লস হয়। হ্যাঁ, এদের যেটা হয় ব্লাড ভেসেলের মধ্যে আমাদের এন্ডোথেলিয়াম থাকে, এই এন্ডোথেলিয়ামের গ্যাপ বেড়ে যায়। সো এন্ডোথেলিয়াম গুলো যখন গ্যাপ বেড়ে যায় তখন এখান থেকে ফ্লুইড গুলা চলে যেতে পারে। তো যদি এখান থেকে ফ্লুইড লস হয়, ফ্লুইড কমে গেল, তাহলে ওই যে চিনির শরবতে পানি কমে গেলে চিনির শরবত কি হয়ে যাবে? চিনির শরবত হয়ে যাবে হচ্ছে বেশি মিষ্টি, বেশি ঘন। দ্যাট মিনস এই মানুষটার তখন হেমাটোক্রিট কি হবে? হেমাটোক্রিট বাড়বে। তার মানে যখন একটা ডেঙ্গু পেশেন্টের আমরা দেখতে পাই যে হেমাটোক্রিট কাউন্ট বাড়তেছে, হেমাটোক্রিট কাউন্ট বাড়তেছে, আমাদের মাথাটা পাগল হয়ে যায়, হায় হায় এই লোকের অবস্থা খারাপ, বিকজ ইট ইন্ডিকেটস ফ্লুইড লিকেজ। তার মানে হেমাটোক্রিট কাউন্ট বাড়া মানে কি ইন্ডিকেট করে? হেমাটোক্রিট কাউন্ট বাড়া মানে ইন্ডিকেট করে হচ্ছে ফ্লুইড লিকেজ। ওকে, সো এই কারণে আমরা আসলে হেমাটোক্রিট নিয়ে এত চিল্লাপাল্লা করি। নর্মালি এনিমিয়া ডায়াগনোসিসের জন্য এই হেমাটোক্রিট না করলেও হয়, ঠিক আছে? আপনি তো আহ, সরাসরি হিমোগ্লোবিন কাউন্টই দেখতে পারতেছেন, আপনার রিপোর্টে হিমোগ্লোবিন কাউন্ট থাকে। সো হেমাটোক্রিট আমরা কখন দেখবো? হেমাটোক্রিট আমরা এনিমিয়ার জন্য দেখবোই, বাট এখানে মূল যেটা হচ্ছে সেটা হচ্ছে ডেঙ্গুতে। একজন বলছে ডেঙ্গুতে ফ্লুইড লস হলে ইডেমা দেখা যাবে কি? অবশ্যই ডেঙ্গুতে ফ্লুইড লস হলে ইডেমা অবশ্যই দেখা যাবে, ঠিক আছে? শুধুমাত্র ইডেমা নয়, পেশেন্টের প্লুরাল এফিউশন, ইভেন পেশেন্টের অ্যাসাইটিস সহ ডেভেলপ করতে পারে। সো আমরা ইনশাল্লাহ কোনো একদিন ডেঙ্গু সম্পর্কে জানবো। ওকে, সো আমি একটা রিপোর্ট নিয়ে আলোচনা করে ফেললাম, হেমাটোক্রিট কিভাবে দেখবো, কিভাবে বের করবো, ফাইন। এখন আসেন যে রেড সেল কিছু ইন্ডিসিস নিয়ে আলোচনা করি। সো রেড সেল কিছু ইন্ডিসিস মানে কি? মনে করেন যে আমরা যদি চিন্তা করি যে এটা আমার টেস্ট টিউব ছিল, ধরেন দিস ওয়াজ মাই টেস্ট টিউব, একটা টেস্ট টিউবের মতো করে আঁকার চেষ্টা করি, ধরেন এটা হচ্ছে টেস্ট টিউব। এই টেস্ট টিউব দিয়ে আমরা কি করলাম? আমরা এখন প্রথমে মাপলাম হচ্ছে পিসিভি। সো পিসিভি মানে হচ্ছে এই টেস্ট টিউবটা থেকে, এই টেস্ট টিউবটা থেকে এখানে ধরেন যে রক্তটা আমি নিলাম, এই রক্তের মধ্যে সকল সকল আরবিসি কে যদি আমি দেখি যে সকল আরবিসির পরিমাণ, হ্যাঁ পরিমাণ যদি পরিমাণ বা যদি আমি ভলিউম বের করার চেষ্টা করি, তখন ওইটা আসবে হচ্ছে আমার প্যাকড সেল ভলিউম, ঠিক আছে? এটা যদি শতকরা হিসাবে বের করি আর কি। এখন এই সকল আরবিসির পরিমাণ, সকল আরবিসির ভলিউম আমি বের করতে চাই না। আমি বলতে চাই যে এইখানে আমার আরবিসি যেগুলো আছে প্রত্যেকটার একটা একটা করে গড়ে ভলিউম কত, ঠিক আছে? আমি যদি বের করতে চাই গড় ভলিউম, গড় আয়তন, তাহলে গড় আমরা কিভাবে করি বলেন দেখি। আপনার কাছে আছে মনে করেন 15 টাকা, ঠিক আছে? না মনে না গড় কিভাবে করবো? মনে করেন যে একটা ক্লাসে আসে 10টা ছাত্র। তো 10টা ছাত্র প্রত্যেক জনে পরীক্ষাতে পাইছে মনে করেন যে একজনে পাইছে 15, হ্যাঁ একজনে পাইছে 10, একজনে পাইছে ধরেন 20। তাহলে আমরা গড় কিভাবে করি? 10টার জায়গায় 3টে ছাত্র দিয়ে দিই, অঙ্ক সহজ হয়ে যাবে, ঠিক আছে? সো 3টা ছাত্র। ওকে, সো গড় কিভাবে করি? সবগুলোকে যোগ করে ভাগ করে দিই, তাই কিনা? যে এই 3টাকে আমি যোগ করব, যোগ করে হচ্ছে 3 দিয়ে ভাগ করে দিব। সো আমি যদি এবার বলি যে আমাদের আরবিসির গড় আয়তন কত, তার মানে গড় আয়তন মিন কর্পাসকোলার ভলিউম, গড় আয়তন কত আপনি কিভাবে বের করবেন? তো এটা বের করার জন্য আবার কি হাতি ঘোড়া টাকা লাগে? এটা তো খুবই সহজ ব্যাপার। তাহলে এই জিনিসটাকে আমরা বলি এমসিভি। এমসিভি ইন্ডিকেটস দ্য এভারেজ ভলিউম অফ আরবিসি এন্ড এক্সপ্রেসড ইন ফেমটোলিটার। কথাটা বুঝছেন? এটা আমরা এভারেজ ভলিউম বের করি এবং এটা আসলে আমরা ফেমটোলিটারে মানে বলতে পছন্দ করি, এটা আমাদের একটু ভাবসাব নিয়ে আসে। ওকে, সো এখন আসেন এখন আমাদের যে মেইন ইম্পর্টেন্ট কথাটা, আচ্ছা একজন নাইমুজ্জামান কোশ্চেন করছে, ভাইয়া আরবিসি 40 লাখ হলে হিমোগ্লোবিন পার্সেন্ট 120 গ্রাম/ডেসিলিটার হবে না? এখন ভাই 40 লাখ এটা তুমি কোন এককে হিসাব করতেছো? তুমি কি এটা পার ঘনমিটারে মাপতেছো নাকি পার কিউবিক মিটারে মাপতেছো, মানে সেন্টিমিটার কিউবে মাপতেছো? এটা হচ্ছে এখানে ইন্ডিকেশন করে আর কি। তো আমাদের যে 4 লাখ ছিল, আমাকে এই কারণেই এককের কথাটা খেয়াল করতে হবে। আমি একটু এককের কথাটা আবার বলে আসি, দেখো। তো এখানে কিন্তু এককের কথাটা ছিল আরবিসি কোন মিলিয়নস পার কিউবিক মিলিমিটার, তাহলে কয় মিলিয়ন ছিল, ঠিক আছে? সো কিউবিক মিলিমিটারে মিলিয়নের কথা আমরা চিন্তা করছি। যাই হোক, সো আমি আসলে যেটা 4 লক্ষ বলছি তার মিলিয়ন ছিল। ওকে, সো ইট ওয়াজ মাই স্লিপ অফ টাং। ওকে, সো যে কথাটা বলছিলাম, তোমাকে এই কথা মানে ধরায় দেওয়ার জন্য ধন্যবাদ নাইমুজ্জামান। ওকে, সো এমসিভি ইট ইন্ডিকেটস দ্য এভারেজ ভলিউম অফ আরবিসি এবং এটা ফেমটোলিটারে এক্সপ্রেস করা হয়। এবং এখানে দেখেন তাহলে কি হলো, আপনি সমস্ত ভলিউম গুলো পাইলেন, সমস্ত ভলিউমকে আপনি কি করলেন এবার আরবিসি সংখ্যা দিয়ে ভাগ করে দিলেন, তাহলে সমস্ত ভলিউম ডিভাইড বাই আরবিসি সংখ্যা। এখন এই রেজাল্টটা যেটাতে আসতো সেই রেজাল্টটা আসলে ফেমটোলিটারে আসে না। এই কারণে ফেমটোলিটারে আসার জন্য আমরা কি করছি, এখানে 1000 দিয়ে গুণ করছি। গুণ করে এটাকে আমরা আসলে ওই মানে 10⁻⁻15 বানাই দিছি আর কি, বুঝছেন? এইভাবে করে আমরা এটাকে ফেমটোলিটার বানাই দিছি। তাহলে আমি কি বললাম, আমি সমস্ত আরবিসির ভলিউম নিলাম, সমস্ত আরবিসির সংখ্যা নিলাম, নিয়ে ভাগ করে দেওয়ার পরে আমি কি করলাম, গড় আরবিসির ভলিউম পেয়ে গেলাম।
এবং এই যে গড় আরবিসির ভলিউম, এটা আজীবন মনে রাখতে হবে, এটা আজীবন মনে রাখতে হবে। এটা হচ্ছে 88 থেকে দুঃখিত 92 থেকে 98 ফেম টু লিটার, 82 থেকে 98 ফেম টু লিটার। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো এখন ধরেন একটা মানুষের যদি আমি বলি যে এমসিবি কি হতে পারে, বেড়ে যেতে পারে, কমে যেতে পারে। সো এই এমসিবিটা বেড়ে যাওয়া মানে কি এভারেজে প্রত্যেকটা আরবিসি বড় হয়ে যাচ্ছে, এমসিবি কমে যাওয়া মানে কি এভারেজে প্রত্যেকটা আরবিসি ছোট হয়ে যাচ্ছে। সো এটাই হচ্ছে এখানে কথা। এমসিবি দিয়ে আমরা আরবিসির আকার আয়তন বুঝতে পারি। ঠিক আছে, এখন আসেন ধরেন আমি সেম প্রশ্নটা করলাম, তাহলে আমি এবার প্রথমবার কি জানতে চাইলাম, এভারেজে আমার আরবিসি গুলো কতটুকু বড়। এবার আমার মনে হলো না, মনের মধ্যে দুষ্টু বুদ্ধি চাপছে যে না আরবিসি তো বুঝলাম অতটুকু, এবার তাহলে বলো দেখি আরবিসির ভিতরে যে হিমোগ্লোবিন আছে, তাহলে এভারেজে একটা আরবিসিতে কতটুকু পরিমাণ হিমোগ্লোবিন থাকে। তাহলে এভারেজে একটা আরবিসিতে যত পরিমাণ হিমোগ্লোবিন থাকে এটাকে বলা হয় মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন। কর্পাসকুলার মানে হচ্ছে সেলটা। সো ওইখানে গড়ে কতটুকু করে হিমোগ্লোবিন থাকে এটাকে বলা হয় মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন। তাহলে কথাটা আমরা বুঝতে পারলাম যে মিন কর্পাসকুলার ভলিউম মানে এভারেজে একটা আরবিসির ভলিউম, মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন মানে এভারেজে একটা আরবিসির হিমোগ্লোবিন। আচ্ছা, এখন এই যে এটা তাহলে এইভাবে আপনি কিভাবে বের করবেন, তাহলে মোট হিমোগ্লোবিনের পরিমাণ নিলেন, মোট হিমোগ্লোবিনের পরিমাণকে আরবিসি সংখ্যা দিয়ে ভাগ করে দিলেন। এক্সেলেন্ট। ওকে, সো যে কথা বলছিলাম, তাহলে মোট হিমোগ্লোবিনের নিয়ে ধরেন টোটাল হিমোগ্লোবিন আছে তার 15, এবং আমি সেটাকে আরবিসি সংখ্যা দিয়ে ভাগ করলাম, ভাগ করার পরে আমরা পাই হচ্ছে এত পিকোগ্রাম। সো এইটাকে আমরা প্রকাশ করি হচ্ছে পিকোগ্রাম দিয়ে। তাহলে এই দুটো কথা আমরা খুব ভালো করে বুঝবো যে এভারেজে একটা আরবিসির হিমোগ্লোবিনের পরিমাণটাকে আমরা পিকোগ্রামে প্রকাশ করি, এভারেজ একটা আরবিসির ভলিউমকে আমরা ফেমটোলিটারে প্রকাশ করি। ঠিক আছে, এবার আসেন 3 নম্বর কথা, মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। তাহলে প্রথমে আমি বের করলাম কি, আবার একটু আমি রিক্যাপ করি। তাহলে প্রথমে আমি বের করলাম একটা আরবিসির ভলিউম, এরপর আমি বের করলাম একটা আরবিসি তে কতটুকু হিমোগ্লোবিন আছে। এখন আমি বললাম এই যে একটা আরবিসি তে কতটুকু ভলিউম আছে, একটা আরবিসি তে কতটুকু হিমোগ্লোবিন আছে। এখন আমি বললাম যে এই যে একটা আরবিসির আয়তনের তুলনায়, একটা আরবিসির আয়তনের তুলনায় একটা আরবিসি তে কি পরিমাণ আপনার হিমোগ্লোবিন আছে, একটা আরবিসি তে আয়তনের তুলনায় একটা আরবিসি তে কি পরিমাণ হিমোগ্লোবিন আছে, এটাকে আমরা কি বলি, কনসেন্ট্রেশন। আমার মনে হয় আমার কথা মানুষ বুঝতে পারে নাই, আবার আমি একটু বলি। তাহলে কনসেন্ট্রেশন মানে কি, কনসেন্ট্রেশন আমরা বলি না, কনসেন্ট্রেশনের বাংলা হচ্ছে ঘনত্ব। ঘনত্ব সম্পর্কে সবাই ছোটবেলা পড়ে আসছেন। কি পড়ে আসছেন, মনে করেন যে একটা জিনিসের আয়তন হচ্ছে এত, তার ওজন হচ্ছে অত। ঠিক আছে, তো আয়তন ওজন, তাই না, এই জিনিসগুলো কিন্তু তাহলে প্রতি আয়তনে, হ্যাঁ ধরেন প্রতি আয়তনে সামথিং ওজন ডিভাইড বাই হচ্ছে আয়তন যদি আমরা করি তখন সেটা হয়ে যায় হচ্ছে ঘনত্ব। ঠিক কিনা? তো আমরা এখন বের করতে চাই ঘনত্ব। তাহলে আমরা বের করতে চাই এভারেজে একটা আরবিসি তে কি পরিমাণ হিমোগ্লোবিন থাকে। এই কথাটাকে আমরা বলি হচ্ছে এমসিএইচসি, মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। ওকে, তো এটা হচ্ছে কথা। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে একটা আরবিসি তে এভারেজে কতটুকু হিমোগ্লোবিন থাকছে। তাহলে আমরা কি করতেছি, এখানে প্রত্যেকটা হিমোগ্লোবিন নিচ্ছি, তাহলে সমস্ত হিমোগ্লোবিন ডিভাইডেড বাই সমস্ত আয়তন, মোট হিমোগ্লোবিনের পরিমাণ, মোট হিমোগ্লোবিনের ওজন ডিভাইডেড বাই হচ্ছে আয়তন। আয়তন দিয়ে যখন ভাগ করে দিলাম আমরা পেয়ে গেলাম হচ্ছে এমসিএইচসি। ঠিক আছে, এমসিএইচসি। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের 3টা খুবই 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 গুরুত্বপূর্ণ কথা। কেন? কারণ এই এই জিনিসটার উপর ভিত্তি করে আমরা এনিমিয়াকে একটা ক্লাসিফিকেশন করি, যে ক্লাসিফিকেশনটাকে বলা হয় মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ এনিমিয়া। মরফোলজি মানে হচ্ছে সে দেখতে কেমন। সো যখন এটার উপর ভিত্তি করে আমরা ক্লাসিফিকেশন করবো, সো এনিমিয়াটা এটা কি আরবিসি বড় নাকি আরবিসি ছোট, এই নাম শুনে আমরা বুঝতে পারবো। আরেকটা কথা বলে এরপর আমরা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনে যাব। আচ্ছা, কোনটা একটু আরেকবার বলতে বলছে, এমসিএসসি। আচ্ছা, আমি সবগুলো আরেকবার একটু বলি। তাহলে আমি যদি একটু আরেকবার বলতে চাই, আমি আরেকটা পেজ এড করি। হ্যাঁ, ফাইন। সো এবার একটা সামারি করি, এতক্ষণ কি আলোচনা করলাম। সো সামারি, সামারিতে আমি যদি আমার সমস্ত আরবিসির ভলিউমকে আরবিসির নাম্বার দিয়ে ভাগ করি, সমস্ত ভলিউম ডিভাইড বাই নাম্বার, এখান থেকে আমরা পাই মিন কর্পাসকুলার ভলিউম। এরপর আমি যদি সমস্ত হিমোগ্লোবিনের পরিমাণকে আরবিসির নাম্বার দিয়ে ভাগ করি, তাহলে আমি পাই হচ্ছে এভারেজে আরবিসি তে হিমোগ্লোবিনের সংখ্যা। এবার আমি যদি সমস্ত আয়তন, সমস্ত হিমোগ্লোবিনকে সমস্ত আয়তন দ্বারা ভাগ করি, সমস্ত পরিমাণকে সমস্ত আয়তন দ্বারা ভাগ করি, এখান থেকে আমি পাই হচ্ছে এমসিএইচসি। তাহলে এমসিভি মানে কি, এভারেজ একটা আরবিসি কতটুকু সাইজ, এমসিএইচসি মানে এভারেজ একটা আরবিসির মধ্যে কি পরিমাণ হিমোগ্লোবিন আছে, আর এমসিএইচসি মানে এভারেজে একটা আরবিসির তুলনায় হিমোগ্লোবিনের পরিমাণ কত। এখানে তুলনাটা কার, এখানে তুলনাটা কার, তুলনা হচ্ছে আরবিসির
সাইজ এবং হচ্ছে আরবিসি তে থাকা হিমোগ্লোবিনের উপরে, ঠিক আছে। আগে তুলনা কি করছে, আগে তুলনা জাস্ট হিমোগ্লোবিনের পরিমাণ জানতে চাইছে, কোনো তুলনা হয়নি। বাট কনসেন্ট্রেশন যখন করতে গেছে তখন হচ্ছে তুলনা চলে আসছে যে এই আরবিসিটার সাইজের তুলনায় তার হিমোগ্লোবিনের পরিমাণটা কত, ঠিক আছে। তাহলে ধরেন আমি এবার আপনাকে আরেকটা এক্সাম্পল দিই সহজ করার জন্য। মনে করেন একটা কন্ডিশন আছে, যেমন একটা কন্ডিশন এরকম হয় যে একটা মানুষের আরবিসি ছোট হয়ে, ধরেন আরবিসি এ আকার ছিল, এখানে ধরেন অতটুকু হিমোগ্লোবিন ছিল, হ্যাঁ হিমোগ্লোবিন ছিল। এখন আমি ধরলাম এরকম একটা কন্ডিশনের কথা বললাম, মনে করেন যে এইখানে আরবিসিটা ধরেন 1.5 গুণ বড় হইলো, আরবিসিটা মনে করেন 1.5 গুণ বড় হইলো এবং হিমোগ্লোবিনের পরিমাণ 1.5 গুণ বাড়লো। হিমোগ্লোবিনের পরিমাণটা, এটা এমন একটা রোগ, এই রোগে হিমোগ্লোবিনের পরিমাণ 1.5 গুণ বেড়ে গেল এবং এই ভলিউমটাও 1.5 গুণ বেড়ে গেল। এখন আমার কোশ্চেন হচ্ছে এই মানুষটার এমসিভি বাড়লো না কমলো? আমাকে এটা অ্যান্সার দিবেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এই মানুষটার এমসিএইচ বাড়লো নাকি কমলো? 3 নম্বর কথা, এই মানুষটার এমসিএইচসি বাড়লো নাকি কমলো? এই 3টা কোশ্চেনের অ্যান্সার আমি চাই। ওকে, সো আপনারা অ্যান্সার দিতে থাকেন, আমি এরপরে আরডিডব্লিউ পড়ানো শুরু করি। সো আরডিডব্লিউ, আরডিডব্লিউ মানে হচ্ছে রেড সেল ডিস্ট্রিবিউশন হোয়াইট। এইটা হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট, সো ইটস নট ফর ভাইবা, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল পড়াশোনা, ঠিক আছে। সো এটা একটু প্র্যাকটিক্যাল। আচ্ছা, সো অলরেডি হৃদয়ে রিপ্লাই দিয়েছে যে এমসিভি বাড়ছে, এমসিএইচ সেম, এমসিএইচসি কমলো। আহ এটা আসলে সঠিক আমার কাছে হয় নাই। এমসিভি বাড়লো কারণ এভারেজে এটার ভলিউম বেড়েছে, এমসিএইচও বেড়েছে কারণ হচ্ছে তার হিমোগ্লোবিনের পরিমাণটা বেড়েছে, কিন্তু এমসিএইচসি বাড়ে নাই। এমসিএইচসি নর্মাল, বিকজ কি, কারণ তার যে পরিমাণে ভলিউম বেড়েছে সেই পরিমাণে, যে পরিমাণে তার হচ্ছে হিমোগ্লোবিন বেড়েছে সেই পরিমাণে তার কি বেড়েছে, ভলিউমে বেড়েছে। সো আলটিমেটলি যেহেতু এটা তুলনা ছিল, তো তুলনা করে রেজাল্টটা সমান চলে আসছে। সো দিস ইজ এমসিএইচসি। সো এমসিভি, এমসিভি দুইটাই বাড়লো, এমসিএইচ এবং এমসিভি দুইটাই বাড়লো, বাট এমসিএইচসি নর্মাল, এমসিএইচসি ডেফিনেটলি নর্মাল। তাহলে দেখেন আমি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হইলাম, একটা মানুষের আরবিসি সাইজ বড় হলো, একটা মানুষের হিমোগ্লোবিন বাড়লেও তার এমসিএইচসি এটা নর্মাল থাকতে পারে। এন্ড এক্স্যাক্টলি এই ঘটনাটা কোথায় ঘটে জানেন? এই ঘটনাটা ঘটে হচ্ছে একটা এনিমিয়াতে। সেই এনিমিয়ার নাম হচ্ছে ম্যাক্রোসাইটিক এনিমিয়া, ঠিক আছে, ম্যাক্রোসাইটিক এনিমিয়া বা মেগালোব্লাস্টিক এনিমিয়া। ম্যাক্রোসাইটিক এনিমিয়ার অনেকগুলো কজ আছে, এর মধ্যে মেগালোব্লাস্টিক এনিমিয়াতে এরকম কাহিনীটা ঘটতে পারে। সো মেগালোপ্লাস্টিক এনিমিয়াতে এই ঘটনাটা ঘটে থাকে, একদম সেম, একদম এই কাহিনীটাই ঘটে। দুইটাই বাড়ে, বাট ওইটা কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট থাকে বা নর্মাল থাকে। ফাইন। সো এখন আসেন আমি আরেকটা কঠিন জিনিসে চলে যাই। এই জিনিসটা একটু না বুঝলে কোনো সমস্যা নেই, সেটা নাম হচ্ছে রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়াইড। রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়াইড। এখন দেখেন, বলা হয়েছে যে রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়াইড এটা হচ্ছে 11.5 থেকে 14.5 থাকে। এই জিনিসটা মানে কি আমি আপনাকে বলি। এই জিনিসটা মানে হচ্ছে, মনে করেন যে এই মানুষটার আমি সবগুলো আরবিসি মাপা শুরু করলাম, সবগুলো আরবিসি মাপা শুরু করলাম। মেপে মেপে আমি দেখলাম যে একটা আরবিসি পাইলাম 70 ফেমটোলিটার, একটা পাইলাম 80 ফেমটোলিটার, একটা পাইলাম 95 ফেমটোলিটার, ঠিক আছে। এরকম মাপার পরে আমি একটা হিসাব করলাম যে 95% আরবিসি মনে করেন কোন এরিয়ার মধ্যে পড়লো। এটা হিসাব করে আমি হিসাব করলাম কি, 95% আরবিসি দেখা গেছে যে এই, মানে এই আরবিসির যে কার্ভটা হয়েছে, আরবিসির যে কার্ভটা হয়েছে, এই কার্ভটা খুবই ইজি। হ্যাঁ, বেশিরভাগ আরবিসি কে ফালাইতে গিয়ে আমার সমস্যা হয় না। তার মানে এই আরবিসি ডিস্ট্রিবিউশনের যে কার্ভটা হয়েছে, এইটা এইটাকে আমরা বলি রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়াইড, মানে সে কত রেঞ্জ থেকে কত রেঞ্জে গেল, প্রায় 95%-এর জন্য, ঠিক আছে। কিন্তু দেখেন এইখানে যখন আরবিসি গুলো শেপ অনেক ভেরিয়েশন আসলো, একটা ছোট আরবিসি একটা বড় আরবিসি, তাহলে কারো কারো শেপ হয়ে গেল 65, কারো কারো আকার আকৃতি হয়ে গেল 120 ফেমটোলিটারের মতো। এই বড় হওয়ার কারণে আরবিসি শেপ গুলা এখান থেকে 60 থেকে শুরু হইলো 120 পর্যন্ত গেল। আরবিসি শেপ গুলা দেখেন 60 থেকে শুরু হয়েছে 120 পর্যন্ত গেছে। তার মানে এই যে রেড সেলের যেই আকার আকৃতিটা, এই ভলিউমটা, এই ডিস্ট্রিবিউশনটা অনেক বড় এরিয়া জুড়ে হয়ে গেছে। এটাকে আমি বলি রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়াইড। আমি আরেকবার বলি, এটা হচ্ছে নর্মাল আরবিসি। নর্মাল আরবিসি সমস্ত মানকে নিলে এটা মোটামুটি কতটুকু এরিয়া কভার করছে, হ্যাঁ 95%টা এর মধ্যে কভার হয়ে গেছে, ঠিক আছে। কারণ সবাই দেখতে কাছাকাছি। আমি ধরে আরেকটা সহজ এক্সাম্পল দিই। মনে করেন আপনাকে বলা হলো চায়নার মানুষের এভারেজ হাইট। চায়নার মানুষের আমাকে যদি বলা হয় এভারেজ হাইট করেন, হ্যাঁ এভারেজ হাইট, আর যদি মনে করেন যে বলা হয়েছে বাংলাদেশের মানুষের এভারেজ হাইট করেন, তাহলে বাংলাদেশ আর চায়নার মধ্যে বলেন তো দেখি আরডিডব্লিউ কার বেশি হবে? এখন বাংলাদেশে আপনি একজন পাবেন মনে করেন 4 ফুট 10, একজন আমার পাবেন মনে করেন যে 5 ফুট 10, ঠিক আছে। তো আবার কিন্তু চায়নার মানুষের দেখবেন যে একজন হচ্ছে 5 ফুট 1,
সর্বোচ্চ আরেকজন হচ্ছে 5 ফুট 4, এর মধ্যে তাদের সমস্ত কাহিনী শেষ। তাদের ডিস্ট্রিবিউশনটা এর মধ্যে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষের এইখানে 5 ফুট 4 ফুট 10ও পাচ্ছি, 5 ফুট 10ও পাচ্ছি, এই ডিস্ট্রিবিউশনের জন্য যে কার্ভটা আছে, কার্ভটা অনেক বেশি বড় হচ্ছে। তাহলে এই জিনিসটাকে আমরা বলি রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়াইড। তার মানে রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়াইডটা আসলে আমরা কি ইন্ডিকেট করাই? রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়াইডটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করায় যে তার কি পরিমাণ অ্যানাইসোসাইটোসিস আছে, কি পরিমাণ কি আছে, অ্যানাইসোসাইটোসিস। সো হোয়াট ডু মিন বাই অ্যানাইসোসাইটোসিস? সো অ্যানাইসো মানে হচ্ছে এ মানে হচ্ছে না, এ মানে হচ্ছে নো, আইসো মানে হচ্ছে সেম, সাইটোসিস মানে হচ্ছে সেল। ধরেন আপনি মনে করেন সেলের একটা কন্ডিশন বা সেলের সংখ্যা এরকম। সো অ্যানাইসোসাইটোসিস মানে আসলে সেলের গুলার চেহারাতে কোনো মিল নাই, সেল গুলার সাইজে কোনো মিল নাই। হ্যাঁ, এইরকম বিভিন্ন আকৃতি, বাঙালির মতো আর কি, সংকর জাতি আমরা। সো এরকম যদি হয় তখন সেটাকে আমরা বলবো অ্যানাইসোসাইটোসিস। অ্যানাইসোসাইটোসিস এর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনি এইখানে আরডিডব্লিউ বেশি পাবেন। আপনি এখানে কি পাবেন? আরডিডব্লিউ বেশি পাবেন। সো এই কথাগুলো একটু বোঝা দরকার আছে। আচ্ছা, সো এই জিনিসটা আমি এতক্ষণ ধরে আপনাকে বুঝাতে চাচ্ছি যে আরডিডব্লিউ আমরা বেশি পাবো। ঠিক আছে, আরডিডব্লিউ আমরা কখন বেশি পাবো? অ্যানাইসোসাইটোসিসে বেশি পাবো। আরডিডব্লিউ আমরা কখন কখন বেশি পাবো? অ্যানাইসোসাইটোসিস। যেমন হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। হ্যাঁ, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে এরকম অ্যানাইসোসাইটোসিস হয়, ওইখানে আমরা আরডিডব্লিউ বেশি পাই। তার মানে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে কি পাওয়া যায়? আরডিডব্লিউ বেশি পাওয়া যায়। এই কথাটা আমি লিখে রাখলাম কারণ এই কথাটা আমার সামনে আসবে। ওকে, সো এখানে মোটামুটি বলছে যে একটা মানুষের দেখেন এমসিভি এবং আরডিডব্লিউ দিয়ে আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারি। দেখেন আপনি একটা খেয়াল করেন, দেখেন আরডিডব্লিউ বেশি পাওয়া যাচ্ছে কোথায়? আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে। ঠিক আছে, আরডিডব্লিউ বেশি পাওয়া যাচ্ছে কোথায়? এখানে বলছে মেগালোব্লাস্টিক এনিমিয়াতে। আরডিডব্লিউ বেশি পাওয়া যাচ্ছে কোথায়? আর্লি আয়রন ডেফিসিয়েন্সি অথবা মেগালোব্লাস্টিক এনিমিয়া, অথবা মনে করেন সিডারোব্লাস্টিক এনিমিয়া। এগুলো লাগবে না, জাস্ট এই দুইটা কথা মনে রাখলে হবে। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, মেগালোব্লাস্টিক এনিমিয়াতে আরডিডব্লিউটা বেশি পাওয়া যায়। তাহলে দেখেন, এই যে আপনি দেখেন কথাটা খেয়াল করেন, দুইজন মানুষ, দুইজনেরই এমসিভি বেশি, তাহলে আপনি আলাদা করবেন কি করে? আপনাকে বলা হইলো এ প্লাস মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম থেকে মেগালোব্লাস্টিক এনিমিয়াকে কি করে আলাদা করবে। আপনাকে বলা হইলো থ্যালাসেমিয়া থেকে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া কি করে আলাদা করবে। দেখেন থ্যালাসেমিয়াতে এমসিভি ল থাকে, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে এমসিভি ল থাকে, তাহলে আমি আলাদা করবো কেমনে? তাহলে আমরা মনে রাখবো যে থ্যালাসেমিয়াতে আরডিডব্লিউ কি থাকে? নর্মাল থাকে। আর আপনার আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে আরডিডব্লিউ কি থাকবে? ইনক্রিজড হবে। সো এইটার মাধ্যমে আমরা আলাদা আলাদা করে ফেলতে পারবো। আপনি একটা সিবিসি দেখে, সিবিসি তে আরডিডব্লিউ রেজাল্টটা দেখেই আমরা থ্যালাসেমিয়া ডায়াগনোসিস করার জন্য আসলে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করি, অনেক দামি টেস্ট, অনেক সময় নেয়। সো সেখানে আপনি জাস্ট আরডিডব্লিউ দেখে একটা কমেন্ট করে ফেলতে পারতেছেন যে তার রেজাল্টটা কি হচ্ছে। ঠিক আছে, সো দিস ইজ দ্য ফ্যাক্ট। সো এই কারণে আমি আরডিডব্লিউ নিয়ে কথাবার্তা বললাম এতক্ষণ। এখন আসেন আমরা আরেকটা জিনিস নিয়ে কথাবার্তা বলি, সেটার নাম হচ্ছে রেটিকুলোসাইট কাউন্ট। রেটিকুলোসাইট জিনিসটা কি? রেটিকুলোসাইটটা হচ্ছে আপনার যখন আরবিসি গুলো আমাদের সার্কুলেশনে আসা শুরু করে, আরবিসি যখন সার্কুলেশনে আসে, আসার সময় আরবিসির যে ইয়াং এজের যে অবস্থাটা দেখা যায়, আরবিসি যখন ইয়াং এজে থাকে তখন আরবিসির মধ্যে কিছুটা আরএনএ থেকে যায়, কিছুটা আরএনএ আরবিসির মধ্যে থেকে যায়। এই যে কিছুটা আরএনএ আরবিসির মধ্যে থেকে যাচ্ছে, ওই আরএনএ যুক্ত আরবিসিটাকে আমরা বলি হচ্ছে রেটিকুলোসাইট। সো রেটিকুলোসাইট হচ্ছে এরকম একটা আরবিসি যেখানের মধ্যে কি আছে? আরএনএ এর কিছু রেমনেন্ট এখনো রয়ে গেছে। সো এগুলা সে সম্পূর্ণরূপে ফালায়, সম্পূর্ণরূপে শেষ করে সে মেচিউর একটা আরবিসি হয়। তাহলে রেটিকুলোসাইট সহজ কথা হচ্ছে একটা ইমেচিউর আরবিসি। রেটিকুলোসাইট কি? রেটিকুলোসাইট হচ্ছে একটা ইমেচিউর আরবিসি। ঠিক আছে, ফাইন। সো রেটিকুলোসাইট আপনি কাউন্ট কেমনে করবেন? রেটিকুলোসাইটের টোটাল কাউন্ট করে নাম্বার দিয়ে মানে টোটাল রেড সেলের নাম্বার দিয়ে ভাগ করলে আমরা রেটিকুলোসাইটের কাউন্ট পাই। এখন রেটিকুলোসাইটের কাউন্ট থেকে একটা জিনিস আপনাকে বুঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে রেটিকুলোসাইট যদি কারো বেশি থাকে, হ্যাঁ, রেটিকুলোসাইটটা আসলে কি ইন্ডিকেট করে আমি আপনাকে বুঝাই। মনে করেন যে এটা হচ্ছে আপনার একটা ফ্যাক্টরি, ঠিক আছে? সো দিস ইজ এ ফ্যাক্টরি অফ, ধরেন এটা হচ্ছে একটা বাড়ি। সো এই বাড়ি থেকে, এই ফ্যাক্টরি থেকে যে প্রোডাক্ট বের হয়, এই প্রোডাক্টের মধ্যে প্রোডাক্ট মনে করেন হচ্ছে এইটা, এটা হচ্ছে এটা ক্যান যুক্ত প্রোডাক্ট। ধরেন এটা হচ্ছে এটা ইনিশিয়াল প্রোডাক্ট, ঠিক আছে? এর নাম হচ্ছে মনে করেন রেটিকুলোসাইট। ঠিক আছে, এখন আমি মনে করলাম যে আমি যদি এই প্রোডাক্টটা কোনো কারণে যদি বাজারে কমে যায়, হ্যাঁ, এই প্রোডাক্টটা যদি বাজারে কমে যায়, এখন ধরেন কোম্পানি, ঠিক আছে, কোম্পানি শুনলো যে গরম পড়ছে, গরম পড়ার কারণে বাজারে মনে করেন কোক এখন ঘাটতি পড়ে গেছে, বাজারে অনেক কোক সবাই খেয়ে ফেলছে, কোকের অনেক ঘাটতি পড়ে গেছে, কারণ বাজারে এখন কোক পাওয়া যাচ্ছে না যেহেতু অনেক গরম। তখন কোম্পানি কি করবে? কোম্পানি যদি ঠিক মতো থাকে, কোম্পানি কি এখন এই যে কোকের যে কাঁচামাল, এটাকে কি বাড়াই দিবে না কমাই দিবে? আপনাদের কি মনে হয়, কমন সেন্স কি কাজ করে? যদি কোক বাজারে কমে যায়, কোম্পানি চিন্তা করবে আয় হায়, আমার তো কোক কমে গেছে, আমার তো জনগণের কোক দিতে হবে। তখন কোম্পানি এটার পরিমাণটা কি করে দিবে? বাড়ায় দিবে, তাই না? এটাই তো হওয়া উচিত। তার মানে
আমি যেটা বুঝতে পারলাম, যখন আপনার কোনো একটা জিনিস কমে যাবে, মনে করেন যখন আরবিসি কমে যাবে, ধরেন এটা কোকের জায়গায় আরবিসি বললাম, ফ্যাক্টরির জায়গায় আমি বললাম এবার বোন মেরো, তাহলে যখন আরবিসি কমে যাবে বোন মেরো কাজ কি করবে? বোন মেরো কি করবে? বোন মেরো রেটিকুলোসাইট কাউন্টটাকে বাড়ায় দিবে। ঠিক আছে, রেটিকুলোসাইট কাউন্টকে কি করবে? অবভিয়াসলি বাড়ায় দিবে। তাহলে এনিমিয়াতে নর্মাল রেসপন্স কি? নর্মাল রেসপন্স হচ্ছে রেটিকুলোসাইট কাউন্ট বাড়বে। বাট যদি এমন হয় কোনো কারণে আপনার এই কারখানার মধ্যে আগুন লেগে গেছে, ঠিক আছে, তাহলে কারখানার মধ্যে কি হয়ে গেল? কারখানার মধ্যে আগুন লেগে গেল, হ্যাঁ, ধরুন কারখানা আগুন দিয়ে পুরাই দিলাম, ঠিক আছে, এই কারখানাতে আগুন লেগে গেছে। তাহলে কারখানাতে যদি আগুন লেগে যায়, এখন কি কারখানা আগের মতো প্রোডাকশন করতে পারবে? অবভিয়াসলি প্রোডাকশন করতে পারবে না। তাহলে বোন মেরুতে যদি সমস্যা হয়, তখন রেটিকুলোসাইট কাউন্ট কি হবে? কমে যাবে। এবং আরবিসি কি হবে? কমে যাবে। তাহলে একটা মানুষের এনিমিয়া হওয়া সত্ত্বেও যদি আপনি রেটিকুলোসাইট কাউন্ট কম পান, ইট ইন্ডিকেটস প্যাথোলজিটা কোথায়? আমাদেরকে কোথায় চোখ দিতে হবে? কোথায় চোখ দিতে হবে? বোন মেরুতে। তাহলে এই জিনিসটা বোঝার জন্য দেখেন, আপনি দেখলেন কিসের দিকে? সিবিসির দিকে। আপনার চোখ গেল কোথায়? বোন মেরুর রেজাল্টে আপনার চোখ চলে গেল। আপনি বোন মেরুর রেজাল্ট তখন খুঁজবেন এবং বোন মেরুর রেজাল্ট না দেখেই আপনি বলে দিবেন এই লোকের বোন মেরুতে সমস্যা। একদম নির্ঘাত আপনি বলে দিবেন এই লোকের কোথায় সমস্যা? বোন মেরুতে। সো আপনার যদি দেখার মতো চোখ থাকে, আপনার যদি দেখার মতো চোখ থাকে, আপনি কিন্তু বলে ফেলতে পারবেন বোন মেরু না করে তার এই সমস্যা আছে। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে কথা। সুতরাং এনিমিয়াতে রেটিকুলাসের ইউজুয়ালি ইনক্রিজ থাকে, যদি ইনক্রিজ না থাকে তাহলে আমরা বুঝবো যে সমস্যা। তাহলে কোন কোন কন্ডিশনে এটা আসলে বেশি থাকে, কোন কোন কন্ডিশনে কম থাকে, এই কথাগুলো আমি এখানে লিখে রেখেছি। পিডিএফ দিলে এখান থেকে একটু রিডিং দিয়ে নেবেন। ঠিক আছে, ওকে, ফাইন, গেল। সো আমরা মোটামুটি অনেক গুরুত্বপূর্ণ কথা বলে ফেলছি। এবার আসেন হচ্ছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ এনিমিয়া। সো মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ এনিমিয়া মানে এনিমিয়া কেন হতে পারে, কিভাবে হতে পারে। সো দেখেন, নাম শুনে বুঝেন। প্রথম নাম হচ্ছে মাইক্রো, মানে হচ্ছে ছোট। মাইক্রোসাইটিক মানে সেলটা হচ্ছে ছোট। হাইপোক্রোমিক, হাইপো মানে হচ্ছে কম, ক্রোম মানে হচ্ছে কালার। সো মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া হচ্ছে এরকম একটা এনিমিয়া যেখানে আপনি যদি একটু এটা দেখেন, এটা যদি দেখেন, তাহলে এটা হচ্ছে ধরেন নর্মাল সাইজ, নর্মাল আরবিসি, এটা হচ্ছে ধরেন ছোট। তাহলে দেখেন এই আরবিসির সাইজটা কমে গেল, নাম্বার ওয়ান। দুই নাম্বার হচ্ছে এটা যেরকম লাল ছিল সেই লাল জিনিসটা কমে গেছে। কেন কমে গেছে? হয়তোবা তার হিমোগ্লোবিন তৈরিতে সমস্যা হয়েছে, যেমন ধরেন থ্যালাসেমিয়া, অ্যাবনর্মাল হিমোগ্লোবিন, অথবা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, আয়রন নাই সুতরাং হিমোগ্লোবিন হয় নাই, এরকম কন্ডিশন। ঠিক আছে, তো এটা থেকে আমরা বুঝতে পারি যে যখন একটা মানুষের এরকম এরকম সমস্যা হবে যে আরবিসি সাইজ ছোট হয়ে যাবে, আরবিসির মধ্যে কালার কমে যাবে, এই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া। সো যদি আমি জিজ্ঞেস করি এই মানুষের এমসিভি কি হবে, সবাই বলবে এমসিভি কমছে। আমি যদি বলি এই মানুষের এমসিএইচ কি হয়েছে, এমসিএইচ কমেছে। এবং ওভারঅল কনসেন্ট্রেশনটা যদি চিন্তা করেন আগেরটার তুলনায়, এমসিএইচসি কি হয়েছে, এমসিএইচসিও কমেছে। এইগুলো নিঃসন্দেহে আপনারা পেরে যাচ্ছেন। ঠিক আছে, নর্মোক্রমিক নর্মোসাইটিক মানে আরবিসির আকার আকৃতি সবই ঠিক আছে, বাট আরবিসির পরিমাণটা কমে গেছে। তাহলে এখানে আরবিসির শেইপে, আরবিসির কালারে চেঞ্জ হয় না, আরবিসির পরিমাণ কমে গেছে। কেন পরিমাণ কমে যেতে পারে? হয়তো ব্লাড লস হয়ে গেছে বা ব্লাড প্রোডাকশন হচ্ছে না, মানে জিনিস ভালো ছিল প্রোডাকশনই বন্ধ, অথবা লস হয়ে গেছে। সো এটা হতে পারে। ম্যাক্রোসাইটিক এনিমিয়া, এখানে দেখেন আরবিসির আকারটা বড় হয়েছে, হিমোগ্লোবিনের পরিমাণটাও তুলনামূলক বড় হয়েছে। সো এমসিভি বাড়লো, এমসিএইচ বাড়লো, বাট যেহেতু তারা একই রেশিওতে বাড়ছে সুতরাং তাদের এমসিএইচসিটা কি হয়েছে, এমসিএইচসিটা কিন্তু নর্মাল থাকছে, এমসিএইচসিটা কিন্তু নর্মাল থাকছে। সো দিস ইজ ম্যাক্রোসাইটিক এনিমিয়া। তাহলে আমরা এনিমিয়ার মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন শিখলাম। এই জিনিসটাকে আমি যদি একটু এইভাবে বলি, একটা মানুষ একটা কমপ্লিট ব্লাড কাউন্টের রিপোর্ট নিয়ে আপনার কাছে আসলো যে স্যার একটু দেখে দেন। আপনি প্রথমে চোখ দিবেন কিসের দিকে? হিমোগ্লোবিনের দিকে। হিমোগ্লোবিন চোখ দিয়ে যদি দেখেন যে হিমোগ্লোবিনটা ল অ্যাকর্ডিং টু এজ এন্ড সেক্স, ডায়াগনোসিস হয়ে গেল এনিমিয়া, ডায়াগনোসিস হয়ে গেল এনিমিয়া। এখন এটা বুঝার পরে আপনি বুঝলেন যে এনিমিয়া কি, এরপর আপনি দেখতে পারেন, আপনি কয়েকভাবে অ্যাপ্রোচ করতে পারেন যে এনিমিয়া হয়েছে, তাহলে এমসিভি কেমন, এমসিএইচ কেমন, এমসিএইচসি কেমন, এগুলো দেখতে পারেন। বাট আরো সুন্দর অ্যাপ্রোচ হবে যখন আপনি এনিমিয়াটা খুঁজে পেলেন, এনিমিয়ার সাথে আপনি দেখেন তার ডব্লিউবিসি কম কিনা, এনিমিয়ার সাথে আপনি দেখেন তার থ্রম্বোসাইট কম কিনা। যদি একটা মানুষের ধরেন, এবার আপনি বলেন যে একটা একটা কোম্পানি থেকে, মনে করেন এই একটা কোম্পানি, প্রাণ কোম্পানি, এখান থেকে কোক হচ্ছে, এখান থেকে মনে করেন যে আরো অন্যান্য দুই তিনটা প্রোডাক্ট হচ্ছে, মনে করেন একটা মনে করেন সেভেন আপ হচ্ছে, এখান থেকে মনে করেন ফান্টা হচ্ছে। তাহলে যদি আপনি দেখেন কোকও কমে গেছে, ফান্টাও কমে গেছে, সেভেন আপও কমে গেছে, মানে ঘটনা কি? তাহলে ঘটনা হচ্ছে এইখানেই সমস্যা, তাই না? তার মানে যখন আপনি মনে করবেন যে একটা মানুষের আরবিসি, ডব্লিউবিসি এবং হচ্ছে প্লেটলেট কমে যাচ্ছে, সুতরাং সবগুলো কমে যাওয়া মানে কি? সবগুলো কমে যাওয়া মানে হচ্ছে তার বোন মেরুতে সমস্যা। সবগুলো কমে যাওয়া মানে কি? তার বোন মেরুতে সমস্যা। তো আমরা যখন একটাকে খুঁজে পাবো যে আরবিসি কমছে, ফাইন, আপনি খুঁজবেন ডব্লিউবিসি কি কমছে, প্লেটলেট কি কমছে, কমলে আমার ডায়াগনোসিস শেষ, তার বোন মেরুতে সমস্যা। ঠিক আছে,
তাহলে ডায়াগনোসিস হয়ে গেল বোন মেরু। তখন আপনি বোন মেরু এক্সামিনেশন করতে পাঠিয়ে দিবেন এবং ডায়াগনোসিস করে ফেলবেন। সেটা হতে পারে বোন মেরুতে কোনো টিউমার, সেটা হতে পারে বোন মেরুতে সেল নষ্ট হয়ে গেছে, অনেক অনেক সমস্যা হতে পারে, আমরা ডিটেলসে পড়ে যাব। আচ্ছা, এবার আপনি দেখলেন যে এনিমিয়া আছে, অন্যান্য ডব্লিউবিসি প্লেটলেট ঠিক আছে, রেটিকুলোসাইট কাউন্ট বাড়ছে, মানে অবভিয়াসলি বোন মেরু ভালো আছে, গুড। আচ্ছা, যদি বোন মেরু ভালো থাকে তাহলে আপনি বুঝতে পারেন যে সমস্যাটা হইলো কোন জায়গায়। সমস্যাটা হচ্ছে যে রেটিকুলোসাইটটা মনে হয় যে যে পরিমাণ বাড়ছে। ঘটনাটা কি? তাহলে ঘটনা হচ্ছে অনেক ব্লাড লস হয়ে গেছে। সো যখন একটা মানুষের রেটিকুলোসাইট অনেক বেড়েছে এবং সবকিছু ঠিক আছে, তখন আপনি বুঝবেন তার ব্লাড লস হয়েছে। সো এমসিভি এমসিএইচ নরমাল এবং রেটিকুলোসাইট ইনক্রিজড, তাহলে আপনি বুঝবেন তার ব্লাড লস হয়েছে। কিন্তু দেখলেন একটা মানুষের এমসিভি এমসিএইচ এগুলা নরমাল বা কমে গেছে বা বেড়ে গেছে এবং আপনার রেটিকুলোসাইট ওই পরিমাণ বাড়ে নাই, তখন আপনি বুঝবেন যে এই মানুষটার আইদার মাইক্রোসাইটিক, নর্মোসাইটিক বা হচ্ছে ম্যাক্রোসাইটিক এনিমিয়া। সো এইখানে আমরা কিছু নাম দিয়েছি কেন কোন এনিমিয়া গুলা হয়, এই নামগুলো আপনারা একটু রিডিং করবেন, এগুলো আমরা এনিমিয়ার ক্লাসে আলোচনা করবো আরো ডিটেলসে। ওকে, সো এবার আমি আসি হচ্ছে রেড সেল টার্মিনোলজি নিয়ে কিছু কথাবার্তা। তাহলে এক একটা রেড সেলকে আমরা দেখাবো, দেখে আপনাদের একটু পরিচয় করে দিব কেন এগুলা, কোনটা কেন এরকম হয়। তাহলে প্রথমে আমরা আসি যে জিনিসটা, সেটা হচ্ছে যে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া, যে আরবিসি গুলো ছোট হয়ে গেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আরবিসি গুলো ওভাল শেপের হয়ে যেতে পারে, সেটাকে আমরা বলি ম্যাক্রো ওভালোসাইট। তাহলে আরবিসি গুলো কি হতে পারে? একদম ছোট হয়ে যেতে পারে। আরবিসি গুলো কি হয়ে যেতে পারে? একদম ওভাল শেপ হতে পারে, ডিমের মতো, সেটাকে আমরা বলি হচ্ছে ম্যাক্রো ওভালোসাইট বা ওভাল ম্যাক্রোসাইট। এইখানে দেখেন আরবিসি গুলো দেখতেছে কাচের মানে কাস্তের মতো, যে কাস্তে দিয়ে ধান কাটা হয়, এটাকে আমরা বলি হচ্ছে সিকেল রেড সেল। 3 নাম্বার কথা। 4 নাম্বার কথা, আরবিসি গুলোর মাঝখানে একটা সাদা সাদা জায়গা থাকার কথা ছিল, ঠিক আছে? এই যে দেখেন নর্মালি যখন আরবিসি হয়, নর্মালি আরবিসি থাকে এরকম আর মাঝখানে এইরকম থাকে আর কি, হ্যাঁ। তো মাঝখানে জায়গাটা সাদা থাকে। এইখানে দেখেন আরবিসি তে কোনো মাঝখানে সাদা সাদা জায়গা নাই। তো এগুলোকে আমরা বলি স্ফেরোসাইট। তো এরকম আপনি অনেক অনেক সেল দেখবেন। এইটা দেখেন চোখের পানির মতো, নাম হচ্ছে টিয়ার ড্রপ সেল। এইটা হচ্ছে আশেপাশে কিছু জায়গা খোঁচা খোঁচা উঠে গেছে, এর নাম হচ্ছে ব্লাড সেল, ঠিক আছে? এইখানে দেখেন আরবিসির মাঝখানে জায়গা সাদা না থেকে মাঝখানে জায়গাটা আরো লালচে হয়ে গেছে, এটাকে আমরা বলি টার্গেট সেল। কেন টার্গেট সেল বলি? কারণ হচ্ছে আমরা যখন একটা জায়গায় তীর মারি, তীরে যেরকম টার্গেট থাকে, যে 10 লেখা থাকে টার্গেটে, সেটা দেখতে ওইরকম, এই কারণে বলা হয় টার্গেট সেল, ঠিক আছে? সো অনেক সেল থাকে যেখানে এরকম কিছু নীল নীল কিছু জিনিস থাকে, এগুলোকে আমরা বলি বেসোফিলিক স্টিপলিং। সেই জিনিসগুলো আসলে কি কেন হয় আসলে সবগুলো ডিটেলসে আলোচনা করি এখন। প্রথম কথা, এগুলো এগুলো আলোচনা করার আগে 1 নাম্বার কথা হচ্ছে অ্যানাইসোসাইটোসিস কি, 2 নাম্বার কথা হচ্ছে বয়কুলোসাইটোসিস কি। এই শব্দগুলো বারবার আসবে। সো অ্যানাইসোসাইটোসিস, অ্যানাইসোসাইটোসিস মানে সাইজে সমস্যা, আর পয়কিলোসাইটোসিস মানে হচ্ছে শেপে সমস্যা। তাহলে আবার আমি বলি, সো অ্যানাইসোসাইটোসিস মানে কি? অ্যানাইসো মানে সেম সাইজের না, সো ভেরিয়েশন ইন দ্য সাইজ, ঠিক আছে? এক সেকেন্ড। 2 নাম্বার কথা হচ্ছে পয়কুলোসাইটোসিস। তো পয়কুলোসাইটোসিস সমস্যা হচ্ছে শেপে। তাহলে আমরা প্রথম কথা শিখলাম অ্যানাইসোসাইটোসিস মানে সাইজের সমস্যা, পয়কুলোসাইটোসিসের সমস্যা হচ্ছে শেপে। আচ্ছা, এখন আসেন এই অ্যানাইসোসাইটোসিস কেন হচ্ছে, অ্যানাইসোসাইটোসিস কেন হচ্ছে। আচ্ছা, আপনাদের কারো বুঝতে সমস্যা হলে বলবেন, হ্যাঁ? এখন কিন্তু আমরা কঠিন কঠিন পড়ার দিকে ঢুকে যাচ্ছি। আচ্ছা, তো অ্যানাইসোসাইটোসিস মানে হচ্ছে আরবিসি সাইজের সমস্যা, সুতরাং আরডিডব্লিউ অবভিয়াসলি বেশি হবে। এবং আরডিডব্লিউ বেশি হয় কোন জায়গায়, ওগুলো অলরেডি আলোচনা করা শেষ। আর আরডিডব্লিউ বাড়ে হচ্ছে কিসে? দেখি মনে মনে আছে কিনা বলেন দেখি। থ্যালাসেমিয়া এবং হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার মধ্যে কোনটাতে আরডিডব্লিউ বাড়বে? থ্যালাসেমিয়া ভার্সেস আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, আরডিডব্লিউ আয়রন বাড়বে ডেফিসিয়েন্সি এনিমিয়া। অবভিয়াসলি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে বাড়বে। সো এটা আমাদের জানা হয়ে গেল। আচ্ছা, এখন আসেন তাহলে আমরা কি কি শিখলাম? অ্যানাইসোসাইটোসিস শিখলাম, পয়কুলোসাইটোসিস শিখলাম। এখন আসেন একটা একটা করে পড়ি। টার্গেট সেলের কথা আসি। সো টার্গেট সেলে এইটার মেইন কারণটা কি? এখানে বলতেছে যে প্রথম লাইনটা একটু পড়েন। টার্গেট সেলে বলতেছে যে ডিসপ্রপোর্শনাল ইনক্রিজ ইন দ্য রেশিও অফ সারফেস মেমব্রেন এরিয়া টু ভলিউম। তার মানে ধরেন আমি যদি একটু বলি, এই যে এইখানে একটা আরবিসি আছে, হ্যাঁ, ধরেন এটা হচ্ছে একটা আরবিসি। এখন এই আরবিসির এই যে আকৃতিটা, এখন এই যে এটা হচ্ছে তার, এইখানে আপনি তার মাঝখানে জায়গাটা হচ্ছে তার আয়তন, তার ভলিউম। এখন তার যতটুকু ভলিউম, এর থেকে যদি তার যে মেমব্রেনটা, সেই মেমব্রেনটা যদি বড় হয়ে যায়, তাহলে মেমব্রেনটা একটু গুটায় যাবে না, মেমব্রেনটা এরকম হয়ে যাবে। সো ওই রকম যখন হয় তখন টার্গেট সেল তৈরি হয়। তাহলে টার্গেট সেল হচ্ছে এরকম একটা কন্ডিশন যখন তার আয়তন, মনে করেন আপনি আপনাকে একটা র্যাপিং পেপার দেওয়া হয়েছে, হ্যাঁ, একটা গিফট বক্স বানানোর জন্য, এটা হচ্ছে আপনার বক্স। এই বক্স দিয়ে বলছে যে তুমি এই গিফট বক্সটা ভালো করে র্যাপ করো।
এখন আপনারা এমন র্যাপিং পেপার দিচ্ছে, আপনি মনে করেন যে এটা দিয়ে 2 পেজ দিয়ে ফেলছে, ঠিক আছে। সো ওই রকম কন্ডিশন যখন হবে তখনই আপনার টার্গেট সেল হবে। তো টার্গেট সেল হওয়ার পিছনে কারণ কি? টার্গেট সেল হওয়ার পিছনে কারণ হচ্ছে আপনার সারফেস এরিয়া, সারফেসের যে মেমব্রেন, হ্যাঁ, এই মেমব্রেনটা যখন ভলিউমের চেয়ে বেশি হয়ে যাবে বা ডিসপ্রপোর্শনালি ইনক্রিজ করে যাবে। সো এটা কেন হতে পারে? এটা হইতে পারে এরকম কোনো কারণে যে এইসব কন্ডিশনে সেলের সারফেস এরিয়াটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেলটা অনেক আকারে বড় হয়ে যাচ্ছে, এরকম কিছু। অথবা হচ্ছে এরকম যে যেখানে সেলের ভিতরের কন্টেন্টটা ছোট হয়ে গেছে, মানে আকৃতিটা আগের মতোই আছে, বাট সেলের যে কন্টেন্ট ছিল হিমোগ্লোবিন এগুলো কমে গেছে। তাহলে আইদার কি, আইদার হচ্ছে সেলের বাইরের মানে আবরণটা বড় হয়ে গেছে, অথবা সেলের ভিতরের কন্টেন্ট কমে গেছে। এক্সাম্পলকে আমি বুঝাই। যেমন ধরেন একটা মানুষের আয়রন আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, ঠিক আছে। সো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে কি হয়? আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে কি হইলো? হিমোগ্লোবিন কমে গেছে। তাহলে আমি ধরলাম এটা হচ্ছে আমার সেল ছিল, এই সেলের মধ্যে আগে হিমোগ্লোবিন ছিল এরকম। সো এখন এটা যদি কমে যায় তাহলে ওভারঅল সেলটা একটু শ্রিঙ্কেজ করে গেল না, মাইক্রোসাইটিক হয়ে গেল না? কিন্তু তার সেলের যে আবরণটা তাকে কাভার করার জন্য এটা তো আগের মতোই আছে। তো যদি ওইরকম কন্ডিশন হয় দেখবেন যে তখন আপনি পাবেন টার্গেট সেল। তাহলে সেলের আকৃতি কমে গেল বাট আবরণটা আগের মতোই থাকলো, টার্গেট সেল পাবো। থ্যালাসেমিয়া একই কথা, হিমোগ্লোবিন কমে যায়। হিমোগ্লোবিন সি ডিজিজ একই কথা, হিমোগ্লোবিন কমে যায়। সিকেল সেল ডিজিজ হিমোগ্লোবিন মানে এটা কমে যায়। এছাড়া আপনি আর দুইটা কন্ডিশন পাবেন, যেমন হচ্ছে লিভার ডিজিজ। লিভার ডিজিজে কি হয়? লিভার ডিজিজের মধ্যে বিশেষ করে অবস্ট্রাকটিভ জন্ডিস এটা আসলে বেশি পাওয়া যায়। সো লিভার ডিজিজের মধ্যে আপনি দেখবেন যে অবস্ট্রাকটিভ জন্ডিস বলেন বা লিভারে যখন সমস্যা বেশি হয় ওই সমস্ত একটা কারণে একটা ব্যাপার ঘটে, সেটা হচ্ছে যে লিভার ডিজিজের কারণে কোলেস্টেরলের লেভেল বেড়ে যেতে পারে বা ফসফোলিপিডের লেভেল বেড়ে যেতে পারে, ঠিক আছে। সো লিভার ডিজিজের যে জিনিসটা হলো, লিভার ডিজিজ প্লাস ডিসলিপিডিমিয়াতে যখন হয় তখন বলা হয় যে তখন ফসফোলিপিডের লেভেলটা বেড়ে যায়, এবং সেই জন্য এই ফসফোলিপিড গুলা ডিপোজিশন হয় আমাদের আরবিসির মধ্যে। সো ফসফোলিপিড কি তৈরি করে? সেল মেমব্রেন তৈরি করে। সো সেখান থেকে বলা হচ্ছে যে এই টার্গেট সেলটা এপিয়ার করে। এখন আমি আপনাদের একটা ডিসক্লেমার দিই, এই যে কেন টার্গেট সেল হচ্ছে, কেন এই জিনিসগুলো হচ্ছে, এগুলো আপনি সরাসরি কোনো বইয়ে ওইভাবে কোনো সময় পাবেন না। তো এবং আপনাকে পরীক্ষায় কোনোদিন জিজ্ঞেসও করবে না যে টার্গেট সেল কেন হয়, আপনাকে জিজ্ঞেস করবে, বাট কেন হয় বলতে আপনাকে কজ জিজ্ঞেস করবে, টার্গেট সেল কোথায় কোথায় পাওয়া যায়, বাট টার্গেট সেলের মেকানিজম কি এটা কোনোদিনও জানতে হবে না। বাট আমার কাছে মনে হয় একটু জানলে হয়তো আপনাদের কয়েকটা কজ মনে রাখা সহজ হবে। তো আমরা টার্গেট সেল শিখলাম, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, থ্যালাসেমিয়া, হিমোগ্লোবিন সি ডিজিজ। এছাড়া লিভার ডিজিজও হতে পারে এক্সেসিভ কোলেস্টেরল ডিপোজিশন হয়ে গেল, এক নম্বর কথা। 2 নম্বরে সিস্টোসাইট। সিস্টোসাইট, এইখানে এই সিস্টো মানে হচ্ছে শব্দের অর্থ হচ্ছে ডিভাইডেড, সাইট মানে হচ্ছে সেল। তাহলে সিস্টোসাইট মানে হচ্ছে এমন একটা সেল যে সেলটাকে ভাগ করে ফেলা হয়েছে, যে সেলটাকে ডিভাইড করে ফেলা হয়েছে। কেন হইলো? এইটার পেছনে অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই সিস্টোসাইট গুলা কোনো না কোনো জায়গায় ধাক্কা খেয়ে ভেঙে যায়। সিস্টোসাইট গুলা কোনো না কোনো জায়গায় ধাক্কা খেয়ে ভেঙে যায়, ঠিক আছে। এক্সাম্পলটা হচ্ছে এরকম যে ধরেন এই আপনার যদি এরকম হয়, ধরেন একটা আরবিসি কে আমি একটা ফাইব্রিন স্ট্যান্ডের মধ্যে পার করবো। ফাইব্রিন স্ট্যান্ড কে আপনারা সবাই ভুলে গেছেন হয়তোবা, আমি একটু বলি। আমাদের যখন কোয়াগুলেশন হয়, আপনারা কোয়াগুলেশনের সবচেয়ে ফাইনাল স্টেপ কি সবাই তো জানেন। কোয়াগুলেশন সবচেয়ে ফাইনাল স্টেপে আমরা কি করি? ফাইব্রিন মেশওয়ার্ক তৈরি করি, সবাই এটা পড়ছি না ছোটবেলায়? কোয়াগুলেশনে কি হয়? ফাইব্রিন ফাইব্রিন তৈরি হয়, ফাইব্রিন মেশওয়ার্ক। এই যে ফাইব্রিন মেশওয়ার্কটা তৈরি হচ্ছে এটা কেমন? ধরেন এরকম এরকম এরকম, হ্যাঁ, তাই না? অনেক 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 সূক্ষ্ম জালের মতো। এখন মনে করেন আমি একটা আরবিসি কে এটার মধ্যে দিয়ে প্রেরণ করব, আরবিসি ফাইব্রিন মেশওয়ার্কের মধ্যে দিয়ে যাবে। আরবিসি যখন এই ফাইব্রিন মেশওয়ার্ক দিয়ে পাস করবে, পাস করার পরে স্লাই করে আরবিসিটা এরকম থাকবে না, ঠিক আছে। আরবিসিটা ওই যে ছোটবেলায় একটা ইয়ে দেখতাম, কার্টুন দেখতাম, সামুরাই এক্স নাম ছিল, হ্যাঁ, ওই যে খুব খুব ধার একটা ছুরি ছিল, এখনো মনে পড়ে। ওই সামুরাই এক্স এর মতো সাই করে আরবিসিটা কেটে 2 ভাগ হয়ে যাবে। সো এই যে ফাইব্রিন স্ট্যান্ড গুলো হচ্ছে সামুরাই এক্সেস ছুরির মতো, বুঝছেন? এটার মধ্যে যখন আরবিসি যাবে সাই সাই করে সব আরবিসি কেটে যাবে। তো কেটে যাওয়ার ফলে তখন আরবিসিটা দেখতে কেমন হয়ে যাবে? আরবিসিটা কিরকম থাকবে? অবভিয়াসলি না, তখন আরবিসিটা আপনি পাবেন হচ্ছে, আরবিসিটা আপনি কিরকম পাবেন? আপনি দেখবেন যে এখানে একটা ড্যামেজ হয়ে গেছে, ঠিক আছে। সো ড্যামেজ হওয়ার কারণে আপনি দেখবেন অর্ধেকটা আরবিসি এদিকে, দুঃখিত, সো অর্ধেকটা আরবিসি এদিকে, অর্ধেকটা আরবিসি হচ্ছে এদিকে। সো এই যে অবস্থা, এই যে আরবিসি গুলা কাটা কাটা ভাঙা ভাঙা, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে সিস্টোসাইট। এই জিনিসগুলোকে আমরা বলি কি? সিস্টোসাইট, ঠিক আছে। তো সিস্টোসাইট হওয়ার কারণ কি? সিস্টোসাইট হওয়ার এরকম কারণ যে এখানে দেখেন বডির মধ্যে এরকম ভাবে ইচ্ছা মতো ডিজিমিনেটেড সারা বডিতে অনেক অনেক কোয়াগুলেশন হচ্ছে, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ এরকম কোন ঝামেলা যেখানে আপনার থ্রম্বোটিক মাইক্রোএনজিওপ্যাথি, মানে আপনার সারা বডিতে অনেক বেশি থ্রম্বোসিস হচ্ছে, সারা বডিতে থ্রম্বাস ফর্মেশন হচ্ছে, ঠিক আছে। এই কন্ডিশন হতে পারে এক। 2 নম্বর কথা, আপনি একটা আর্টিফিশিয়াল হার্ট ভালভ লাগাইছেন। সো আর্টিফিশিয়াল ওই যে লোহা লক্করের হার্ট ভালভ, আপনার এত মোলায়েম আরবিসি কি সেই লোহা লক্কর পছন্দ করবে? সে ওই হার্ট ভালভে ধাক্কা খেয়ে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, ঠিক আছে। এবং সো এই কন্ডিশন গুলোতে এটা হয়। মাইক্রো এনজিওপ্যাথিক হিমোলাইটিক এনিমিয়া, মাহা, মানে ছোট
ছোট্ট ভেসেলে গিয়ে আরবিসি গুলা ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এরকম কাহিনী ঘটে। তো দেখেন আমরা একটু খেয়াল করি, তাহলে ধরেন এই যে সুন্দর একটা আরবিসি ছিল, এইটাকে আপনি সাই করে এখান থেকে কেটে দিলেন, কেটে দেওয়ার পরে চেহারা কি হয়ে গেল, চেহারা হয়ে গেল হচ্ছে এরকম। So এই যে দেখছেন, মনে হচ্ছে না আরবিসি রে সাইজ করে দিচ্ছে, একদম অর্ধেক কেটে দুই ভাগ করে দিচ্ছে। তো এই যে খান খান করে দিচ্ছেন আপনি আরবিসি কে, সো আরবিসি থেকে খান খান হয়ে যাওয়া মানে হচ্ছে সেটা সিস্টোসাইট। ওকে, সো আই হোপ সিস্টোসাইট নিয়ে সমস্যা নেই। তাহলে সিস্টোসাইটের কারণ কি? ডিআইসি, মাহা, টিটিপি, হাস, হিমোলাইটিক এনিমিয়া। হাস মানে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। সো এখানেও আলটিমেটলি এরকম বিভিন্ন সারা বডিতে হিমোলাইসিস হয় এবং কিছু ফাইব্রিন স্ট্যান্ডের কারণে বিভিন্ন জায়গায় এগুলো ভেঙে যেতে পারে, অথবা আরবিসির এগেনস্টে যদি অ্যান্টিবডি তৈরি হয় তখন এগুলা ভেঙে দিতে পারে। ফাইন, গেল। এবার আসেন হচ্ছে পরের কন্ডিশন, সেটা হচ্ছে ইলেকট্রোসাইটোসিস। সো ইলেকট্রোসাইটোসিস সম্পর্কে আমি আসলে অনেক গবেষণা করে তেমন কোনো কজ খুঁজে পাই নাই। সো এখানে আমি দুঃখিত ইলেকট্রোসাইটোসিস। বাট ইলেকট্রোসাইটোসিস যে ব্যাপারটা হচ্ছে, সেলের শেপটা ইলেপটিক্যাল হয়ে যায়, সেলের শেপটা গোল থাকে না। এবং এটা আপনি সহজে মনে রাখতে পারেন, দেখবেন যে এই সেলগুলাতে দুইটা কারণে এরকম হতে পারে। একটা হচ্ছে সেল যেখানে তৈরি হচ্ছে বোন মেরুতে কোনো একটা সমস্যা, বোন মেরু থেকে সেলটা বের হইতে সমস্যা হচ্ছে, এক নাম্বার কথা। দুই নাম্বার, সেলের ভিতরের কন্টেন্ট কমে গেছে, মানে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেছে। তেমন যেমন যেমন কি হতে পারে, যেমন ধরেন থ্যালাসেমিয়া, এখানে হিমোগ্লোবিন কমে গিয়ে এটা হয়েছে। আয়রন ডেফিসিয়েন্সি, হিমোগ্লোবিন কমে গিয়ে সেলের শেপটা আর আগের মতো গোল না থেকে এখন হয়ে গেছে হচ্ছে লম্বাটা আকার হয়ে গেছে। অথবা মেগালোব্লাস্টিক এনিমিয়া বা মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম, এগুলোতে কি হয়, বোন মেরুতে সমস্যা হয়, এই কারণে এটা হইলো। ওকে, গেল। এরপর আসেন স্ফেরোসাইট। স্ফেরোসাইট জিনিসটা আসলে কি? স্ফেরোসাইট জিনিসটা হচ্ছে, আমরা আমাদের আরবিসিটা কিন্তু সুন্দর একটা শেপ মেনটেন করে থাকে, হ্যাঁ। সে খুবই মনে করেন জিম টিম করে তার বডিটা খুব সুন্দর বানায় রাখে। এখন মনে করেন সে অনেকদিন ধরে জিম করে না, তখন কি হবে? তখন আরবিসির পেট মোট ভটকা হয়ে যাবে না, এরকম পেট মোটা হয়ে যাবে। তো এই হচ্ছে কাহিনী। তাহলে মনে করেন যে আরবিসি জিম করা ছেড়ে দিল কেন? কারণ সে সবসময় একটা খুব টাইট ফিট একটা বেল্ট পরে রাখে পেটের মধ্যে, মনে করেন তার আসলে ভুঁড়ি আছে, সে লুকায় রাখে। এই যে টাইট ফিট একটা বেল্ট পরে রাখে আরবিসি পেটের মধ্যে, এই জায়গাটাতে, হ্যাঁ, এই জায়গা না অ্যাকচুয়ালি সমস্ত জায়গাটাতেই, এই বেল্টের নাম হচ্ছে স্পেকট্রিন অথবা অ্যাঙ্কাইরিন। কি হয়? তাহলে আরবিসির একটা সাইটোস্কেলেটন আছে, সেই সাইটোস্কেলেটনের মধ্যে স্পেকট্রিন, অ্যাঙ্কাইরিন, ব্যান্ড 3, প্রোটিন 4.2, এইসব ভয়ঙ্কর ভয়ঙ্কর কঠিন কঠিন নামের কিছু প্রোটিন থাকে। এদের কাজ হচ্ছে আরবিসি কে এই সুন্দর একটা শেপে রাখার। এখন মনে করেন কোনো এক কারণে আরবিসি স্পেকট্রিনটা নাই, জন্মগত কারণে অ্যাঙ্কাইরিনটা নাই। এগুলো যদি না থাকে, আরবিসি কে তার এই পেটটাকে আগের মতো মানে এরকম সুন্দর ফিট করে রাখতে পারবে? অবভিয়াসলি না। ভুঁড়ি টুড়ি বের হয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। সো এই যে ভুঁড়ি বের হয়ে অবস্থা খারাপ হয়ে যাবে, আরবিসি যখন ভুঁড়ি বের হয়ে যায় তখন সেই আরবিসি কে আমরা বলি স্ফেরোসাইট। তাহলে স্ফেরো মানে কি? স্ফেরো, স্ফেরো মিনস হচ্ছে স্ফিয়ার, আই মিন হচ্ছে গোলক, ঠিক আছে। সো আরবিসিটা তখন আর এরকম শেপে থাকবে না, আরবিসিটা এরকম গোলক আকৃতি হয়ে যাবে। সো গোলক আকৃতি হয়ে গেলে যেটা হবে, আরবিসির মাঝখানে জায়গাটুকুতে, এই জায়গাটুকুতে তো কোনো হিমোগ্লোবিন থাকে না, মানে এই জায়গাটুকুতে থাকে হচ্ছে সেন্ট্রাল পেলোড, এই জায়গাটুকুতে থাকে হচ্ছে সেন্ট্রাল পেলোড, সাদা সাদা থাকে। সো এখন আর সেন্ট্রাল পেলোডটা থাকবে না। সো সেন্ট্রাল পেলোডটা যেহেতু থাকবে না, সো আপনি আরবিসিটা পুরোটাই পাবেন হচ্ছে লাল, মানে এখানে কোনো গ্যাপ নাই, ঠিক আছে। তো এটা হচ্ছে আরবিসি। আমাদের পাওয়া উচিত ছিল হচ্ছে এরকম, বাট আমরা এখন পাবো হচ্ছে এরকম। সো এটাকে আমরা বলি হচ্ছে স্ফেরোসাইট, এটাকে আমরা বলি স্ফেরোসাইট। এখন কোশ্চেন হচ্ছে, আপনারা দেখি বলেন, যারা আমার সাথে ফেসবুকে যুক্ত আছেন, যে একটা মানুষের স্ফেরোসাইট হইলো, স্ফেরোসাইট হলে সমস্যা কি? আরবিসি যদি স্ফেরোসাইট হয়ে যায় ভালো, বুড়ি বাড়ছে তো কি হয়েছে? অ্যাকচুয়ালি সমস্যাটা কি হয় স্ফেরোসাইট হইলে? হেমোলাইটিক এনিমিয়া। হ্যাঁ, হিমোলাইটিক অ্যানিমিয়া অবভিয়াসলি, বাট হিমোলাইটিক অ্যানিমিয়া কেন হবে? স্প্লিন বেশি ডিস্ট্রয় করবে আরবিসি কে সাইজ বড় হওয়ার জন্য। কোশ্চেন হচ্ছে স্প্লিন বেশি ডিস্ট্রাকশন কেন করবে? হ্যাঁ, পারতেছো তো, বলো স্প্লিন বেশি ডিস্ট্রাকশন কেন করবে? ডায়াবেটিসিস প্রবলেম হবে। আরবিসি কি ডায়াবেটিসিস করে? দ্যাটস দ্য কোশ্চেন। আরবিসি কি ডায়াবেটিসিস করে? আসিফ ভাইয়া, ডায়াবেটিসিস করে হচ্ছে নিউট্রোফিল, নট আরবিসি। আচ্ছা দেখি আর মানুষজন কি মনের মধ্যে আইডিয়া ঘোরাফেরা করে। অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিতে সমস্যা হবে। ঠিক আছে, সুন্দর কথা বলছে, অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিতে সমস্যা হবে। ফাইন, এটা একটা ভালো ব্যাপার হয়েছে। আচ্ছা ফাইন, এরপরে অ্যাবনর্মাল শেপ। সো অ্যাবনর্মাল শেপে আসলে সমস্যাটা কি হয়? অ্যাবনর্মাল শেপে আসলে এখানে মূলত দুইটা সমস্যা হয়। যে স্প্লিনিক ডিস্ট্রাকশন কথা বলছে, সুন্দর কথা বলছে, স্প্লিনিক কর্ড দিয়ে শুধু মেচুর আরবিসি যেতে পারে, বাট দ্য ফ্যাক্ট ইজ কেন যেতে পারে? কারণ হচ্ছে আপনাকে বুঝতে হবে আরবিসির এই যে শেপটা, এই শেপের দুইটা কারণ, মানে এই শেপের দুইটা ফেসিলিটি আছে। এক নাম্বার ফেসিলিটি হচ্ছে তার সারফেস এরিয়া বেশি, এক নাম্বার ফেসিলিটি হচ্ছে তার সারফেস এরিয়া বেশি।
তো সারফেস এরিয়া বেশি হওয়ার কারণে সে সহজে ধরেন অক্সিজেন মানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ এগুলো সে ইজিলি করতে পারে, ঠিক আছে। মনে করেন তার হিমোগ্লোবিন মলিকুলটা এখানে ভিতরে অক্সিজেন ধরে রাখছে, এটা এখান থেকে ছাড়তে কষ্ট হবে না অনেক? এটা হচ্ছে এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে সে অনেক বেশি নিজেকে শেপ চেঞ্জ করতে পারে। কারণ কি, শেপটা মানে রিফর্মেবল, তার শেপটাকে সে রিফর্ম করতে পারে। এখন যখন তার এই ভুঁড়ি টুড়ি বের হয়ে গেছে, একটা চিকনা মানুষ যে পরিমাণ দৌড়াদৌড়ি করতে পারে ভুঁড়িওয়ালা মানুষ তো পারবে না। তো কি হবে, আপনার যে স্প্লিনে এই ছোট্ট ছোট্ট জায়গা, এই ছোট্ট একটা স্প্লিন বলছে আসো এবার পরীক্ষা দাও দেখি তোমার ফিটনেস পরীক্ষা। স্প্লিনে আসলে কি করি, সহজ কথা মনে রাখবেন, ফিটনেস পরীক্ষা করি। তো এই আরবিসিটা ফিটনেস ঢুকাইতে দুঃখিত, এই আরবিসি যদি আমি ফিটনেস পরীক্ষা করতে নেই, এই আরবিসি তো রাস্তায় আটকে যাবে, তাই না? কিন্তু এই আরবিসি মনে করেন নিজেকে স্কুইজ টুইজ করে কোনো রকমে এই সে ফিটনেস পরীক্ষাতে এরকম করে পার হয়ে যাবে, পার হয়ে গিয়ে আবার সে নর্মাল শেপে চলে আসবে। তো এই যে আমার আরবিসিটা আটকায় গেল, ফিটনেস পরীক্ষায় যে ফেল করলো, তাহলে কি হবে? তাহলে এই আরবিসিটা অ্যাকচুয়ালি এখানে গিয়ে ক্লকড হয়ে যাবে। সো আমাদের স্প্লিনের ম্যাক্রোফেজ বুঝবে শেষ, এই আরবিসি আসলে ভালো না। তখন স্প্লিনের ম্যাক্রোফেজ তখন এটাকে এনগালফ করবে। অ্যাকচুয়ালি স্প্লিনের ম্যাক্রোফেজ দিয়ে মানে এনগালফমেন্ট হবে, বাট সমস্যাটা হচ্ছে স্কুইজিং করতে পারবে না, তার ডিফর্মেবল শেপটা থাকবে না, কারণ তার সাইটোস্কেলেটনের প্রবলেম। সো সে সারফেস এরিয়া মেনটেন করতে পারছে না, সো অক্সিজেনেশন কম হচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে শেপে তার ডিফর্মিটি নাই এবং শেপটা ফ্লেক্সিবল না, সো শেপগুলা এটা হচ্ছে বিভিন্ন জায়গায় সমস্যা করবে। সো দ্যাটস ওয়াই অটিউমিন হিমোলাইটিক এনিমিয়াতে এরকম আমি পেতে পারি, এবং হেরিডিটারি স্ফেরোসাইটোসিস জন্মগত সমস্যার কারণে স্ফেরোসাইট হচ্ছে। গেল। সিগার সেল একই কথা, সিগার সেলের অপর নাম হচ্ছে পেন্সিল শেপ সেল। এটা খুবই স্যারদের প্রিয় জিনিস, খুবই স্যারদের প্রিয় টপিক। সো এটাকে আমরা অনেক নামে ডাকি, সিগার সেল বলি, পেন্সিল সেল বলি, আপনি অনেক আমি বলতে পারেন। এবং এটার সাথে কাছাকাছি যেটা কনফিউশন হয় সেটা হচ্ছে এলিপ্টোসাইট। সো আপনি একই কথা, আসলে সিগার সেল যেসব কন্ডিশনে পাওয়া যায় এলিপ্টোসাইট একই কন্ডিশনে পাওয়া যায়। তবে সিগার সেলের কিছু স্পেশাল কন্ডিশন আছে, যেমন সেপসিসে, ম্যালেরিয়াতে পাওয়া যেতে পারে। সো এই কথাটা একটু মনে রাখেন, সেপসিস বা ম্যালেরিয়াতে আমরা পেতে পারি। এটার এক্সাক্ট মেকানিজম এখনো আসলে আননোন, ওরকম বলা হয় না যে কেন এরকম সিগার সেল হয়। সো মোটামুটি আমরা কিছু আলোচনা করলাম। এবারে আসেন আরো কিছু কথাবার্তা বলি। সো এই ছবিগুলো আপনাদের জন্য রেখে দিচ্ছি, সময় সময় করে ছবিগুলো দেখবেন যে কোনটা কি হয়, কোনটার কজ কি। সবগুলোর পাশাপাশি কিন্তু কজ লেখা আছে। আচ্ছা, এরপর আসেন যে টিয়ার ড্রপ সেল। এই টিয়ার ড্রপ সেলকে দেখে মনে হয় যে আরে চোখের পানি, চোখের ফোঁটায় ভেসে যাচ্ছে সবকিছু। সো এই যে চোখের ফোঁটা, কেন চোখ থেকে ফোঁটা পড়তেছে, তার মানে হচ্ছে আসলে এই চোখের ফোঁটার সাথে আমার আরেকটা জিনিসের কথা মনে পড়ে, যদি একটু নেস্টি টাইপের হয়ে যায়। সেটা হচ্ছে ধরেন একটা মানুষ যখন কনস্টিপেশনে থাকে, মানুষ বা যে কোনো প্রাণী যখন কনস্টিপেশনে থাকে, তখন দেখবেন যে স্টুল বের হইতে অনেক কষ্ট হয়, তখন দেখবেন স্টুলের শেপ আসলে একদম এরকম হয়ে যায়। কারণ কি? সো আমি এই কথাটা বলার, এই শব্দটা বলার আসলে এটাই কারণ, সেটা হচ্ছে কনস্টিপেশনের জন্য যেরকম খুব টাফ একটা, খুব চিকন একটা জায়গা দিয়ে একটা বড় জিনিস বের হইতে হচ্ছে, এই জায়গা তো একই কাহিনী ঘটে। তাহলে এইখানে কি ঘটে? এইখানে হচ্ছে আপনার ব্যাপারটা হচ্ছে যখন আপনার ধরেন সাপোজ কানেকটিভ টিস্যুতে কোনো প্রবলেম হচ্ছে, হ্যাঁ, যেমন ধরেন মাইলোফাইব্রোসিস, তাহলে আপনার বোন মেরুতে ফাইব্রোসিস হয়ে গেছে, বোন মেরুতে ফাইব্রোসিস হয়ে গেছে। তাহলে এইখান থেকে হেমাটোপয়েটিক সেলগুলো যে আরবিসি তৈরি করবে, এটা স্কুইজড হয়ে বেরোবে। সো স্কুইজড হয়ে বেরোতে গিয়ে সে কোনো মতে এরকম করে একটা বেরোবে, ঠিক আছে। সো এইটাই হচ্ছে আলটিমেটলি আমাদের সেই স্কুইজড আরবিসি। দ্যাট মিনস দিস ইজ আমাদের টিয়ার ড্রপ সেল, হ্যাঁ, বা যেটাকে আমরা বলি ডেক্রায়োসাইট। ওকে, ওকে। এবং এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যদি আপনি দেখেন যে একটা, আপনি একটা ব্লাড স্লাইড দিলেন, একটা ব্লাড স্লাইড নিলেন, ব্লাড স্লাইড আপনি পরীক্ষা করলেন, পরীক্ষা করে দেখলেন যে সব আরবিসি দেখতে এরকম, মানে সব আরবিসির ড্যাক্রোসাইট গুলা একই দিকে তাকায় আছে, সব মনে করেন যে ওই দিকে। হ্যাঁ, আরে ঘটনা কি, সবাই ওর দিকে তাকায় আছে কেন? তো যখন আপনি এরকম দেখবেন তখন আপনি বুঝবেন যে আসলে ঘটনা আপনি ঘটাইছেন, ঘটনা বন মেরু ঘটায় নাই। সো দিস ইজ আর্টিফ্যাক্ট। তাহলে একটা মানুষের যদি টিয়ার ড্রপ সেল সবগুলো একই দিকে মুখ করে থাকে, সো দিস ইজ আর্টিফ্যাক্ট। ওকে, গেল। তাহলে আমরা এখানে কোথায় কোথায় পেতে পারি? তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা দুইটা আপনাকে বলতে হবে, একটা হচ্ছে মাইলোফাইব্রোসিস, একটা হচ্ছে মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম। মাইলোফাইব্রোসিস, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম, এই দুটো কথা না বললে স্যার আপনাকে আর করতে করতে মাথা গরম করে ফেলবে। শুরুতে এই দুটো বলে দিবেন, স্যার খুশি হয়ে যাবে, শেষ। আচ্ছা, এবার আসেন পরের টপিক, সেটা হচ্ছে বেসোফিলিক স্টিপলিং। সো বেসোফিলিক স্টিপলিং জিনিসটা কি? আমাকে দুইটা কথা আগে বুঝাইতে হবে আপনাকে। একটা হচ্ছে বেসোফিলিয়া মানে কি, আর বেসোফিলিক এবং হচ্ছে এসিডোফিলিক, এই জিনিসগুলো আসলে মানে কি বোঝায়। তাহলে আমরা যত স্টেইন করি, হ্যাঁ, স্টেইন গুলা দুইটা জিনিসকে পছন্দ করতে পারে। সে আইদার এসিডকে পছন্দ করতে পারে, অথবা সে বেসকে পছন্দ করতে পারে। এসিড হইলে আমি সেটাকে বলবো ইউসিন, বেস হইলে আপনি বেসিক বা বেসো, এই কথা বলতে পারেন। এখন যখন সে এসিডকে পছন্দ করবে, ফিল করবে, আপনি ফিল কে তো আমরা অনেকভাবে লিখতে পারি, মনে করেন এইভাবে ফিল লিখতে পারি, আবার আপনি মনে মনে ফিল করা এটাও লিখতে পারেন। যাই হোক, এগুলো দিয়ে মনে রাখবেন আর কি, যে ফিল করতেছে তার অনেক টান একটার প্রতি। সেখানে আমরা মনে রাখতে পারি ইউসিনোফিলিক, বেসোফিলিক।
কোশ্চেন হচ্ছে বেসকে কে ফিল করে, বেসকে ভালোবাসে কে, বেসকে কি বেস ভালোবাসে নাকি অ্যাসিড ভালোবাসে, কে ভালোবাসে? অবভিয়াসলি অ্যাসিড তাকে পছন্দ করবে, তাই না? তাহলে আপনার যদি এরকম কিছু হয়, আপনার যখন আহ, মানে যখন আপনি স্টেইন করবেন যত অ্যাসিডিক সাবস্টেন্স আছে সেই জিনিসটা কি কোন স্টেইনটা নিবে? অ্যাসিডিক সাবস্টেন্স গুলা বেসিক স্টেইনটা নিবে। আর যদি বেসিক সাবস্টেন্স আছে সেটা কোন স্টেইন নিবে? সেটা হচ্ছে অবভিয়াসলি অ্যাসিড স্টেইন নিবে। তাহলে কোন জায়গায় যদি আপনি দেখেন ইউসোনিফিলিক, দ্যাট মিন্স এখানে বেসিক সাবস্টেন্স ছিল। কোন জায়গায় যদি দেখেন আপনি বেসোফিলিক, দ্যাট মিন্স ওটা কোন সাবস্টেন্স ছিল? এখানে অ্যাসিডিক সাবস্টেন্স ছিল। তাহলে এবার আমাকে বলেন আরএনএ এর পূর্ণরূপ কি? এই আপনারা যারা ক্লাসে আছেন বলেন আরএনএ বা ডিএনএ এগুলোর পূর্ণরূপ কি? আরএনএ এর পূর্ণরূপ কি? সো আরএনএ মিন্স রাইবো নিউক্লিক লাস্টে অ্যাসিড। ওকে, সো যেহেতু এটা অ্যাসিড সুতরাং তার কার সাথে সম্পর্ক হবে? অ্যাসিডকে দেখলেই কে আঁকড়ে ধরবে? কোন স্টেইনটা? অবভিয়াসলি বেস। সো দিস ইজ বেসোফিলিক। তার মানে ধরেন আমি একটা কন্ডিশনের কথা বললাম, যে কন্ডিশনটাতে একটা আরবিসি থেকে সমস্ত আরএনএ রেমনেন্ট চলে যাওয়ার কথা ছিল, হ্যাঁ, তা সে যখন রেটিকুলোসাইট স্টেজটা পার করলো সব আরএনএ চলে যাওয়ার কথা ছিল। এখন কোনো কারণে যদি আরএনএ না যেতে পারে, কোনো কারণে যদি আরএনএটা রয়ে যায়, তাহলে কি হবে? তাহলে সে কোন স্টেইন নেবে? অবভিয়াসলি সে যে স্টেটটা নেবে সেটা হচ্ছে বেসোফিলিক স্টেট। সো এটাকে আমরা বলতেছি যে বেসোফিলিক ডটস ইন দ্য সাইটোপ্লাজম অফ আরপিসি। কেন হচ্ছে? যেহেতু আরএনএ রেসিডিউ, আরএনএ রেসিডিউটা কেন রয়ে গেল? দ্যাট ইজ দ্য কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে এখানে যে আমাদের যে রাইবোজোম, আমাদের যে রাইবোজোমে একটা এনজাইম থাকে না হচ্ছে রাইবো নিউক্লিয়াস এনজাইম। সেই রাইবো নিউক্লিয়াস এনজাইমের কাজ হচ্ছে আমাদের এই রাইবোজোম গুলোকে ভেঙে ভেঙে একদম ডিগ্রেডেশন করে ফেলা, ঠিক আছে? ডিগ্রেনুলেশন প্রোডাক্ট, হ্যাঁ, ডিগ্রেনুলেশন অফ দ্য প্রোডাক্ট বা ডিগ্রেডেশন করবে, সবই একই কথা বলতে পারেন। সো রাইবোজোমকে ভাঙবে, আরএনএ গুলাকে ভাঙবে, এবং যত প্রোডাক্ট আছে এগুলাকে সে ভাঙবে। লেট করে কি রাইবো নিউক্লিয়াস এনজাইমটাকে গিয়ে ব্লক করে দেয়। তো তার মানে আরএনএ গুলো জমা থাকে, আরএনএ জমা থাকার কারণে তার এরকম হতে পারে। এবং আপনি মেগালোব্লাস্টিক এনিমিয়াতে এরকম পাবেন, মেগালোব্লাস্টিক এনিমিয়াতে যেহেতু ডিএনএ ম্যাচুরেশনের সমস্যা হয়, আরএনএ একটু থাকে, সো আলটিমেটলি এটা হতে পারে। সো দেখা যায় যে যেহেতু আরএনএ থাকে, সো বেসোফিলিক স্টিপলিং থাকতে পারে। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে স্যার ক্লাস কতক্ষণ হবে? ক্লাস আর বেশিক্ষণ হবে না, আর কিছুক্ষণ নিব, 15 মিনিট। ওকে, এরপর আসেন পরের টপিক, সেটা হচ্ছে হেঞ্জ বডি এন্ড বাইট সেল। হেঞ্জ বডি এন্ড বাইট সেলে মজার ব্যাপারটা হচ্ছে ওইটাতে হচ্ছে আপনার আরবিসি গুলো ছড়ায় ছড়ায় ছিল এরকম। এখানে যেটা হয়েছে যে আমাদের যে হিমোগ্লোবিন থাকার কথা ছিল মাঝখানে, এখন এরকম একটা কন্ডিশন হইলো, এই কন্ডিশনটাকে আমরা আমরা হিমোগ্লোবিনটাকে কি করলাম? ড্যামেজ করে দিলাম। হিমোগ্লোবিনটাকে অক্সিডেটিভ স্ট্রেস দিয়ে এমন স্ট্রেস দিচ্ছে সে পাগল হয়ে গেছে, পাগল হয়ে সে বলছে ভাই আমি ঘরে থাকবো না, আমি ঘরের এক কোনায় মুখ লুকায় বসে থাকবো। তাহলে এই যে হিমোগ্লোবিনের মাথা টাথা পাগল করে নষ্ট করে তারা হচ্ছে ঘরের কোনায় মুখ লুকায় বসে আছে। এখন মনে রাখবেন যে হিমোগ্লোবিনের ক্ষেত্রে আপনি এটাকে একটা নীল কালার দেওয়া হয়েছে, তার মানে এটা কি? যে একটু ইসোনোফিলিক স্টেইন নিবে। যাই হোক, তো এত কিছু আমরা মনে না রাখলেও হবে। তো এই যে জিনিসটা, এই যে হিমোগ্লোবিনটা, এই ডি নেচার্ড হিমোগ্লোবিন, সো ডি নেচার্ড মানে হিমোগ্লোবিনের নেচার চেঞ্জ হয়ে গেছে। ডি নেচার্ড হিমোগ্লোবিন এই যে কোনায় ঘাপটি মেরে চুপটি করে বসে আছে, সো দিস ইজ হেঞ্জ বডি। এবং এইটা দেখলেই আপনার কে আকৃষ্ট হবে? ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ এখানে খাপুস করে কামড় দিয়ে এটা খেয়ে ফেলবে। সো ম্যাক্রোফেজ যখন খাপুস করে কামড় দিয়ে এই জায়গাটাকে নষ্ট করে ফেলবে, সো দিস ইজ কি? বাইট সেল। বাইট সেল। তাহলে আমি একটা কোশ্চেন করি, মনে করেন একটা মানুষের যদি আপনি বাইট সেল আপনি পান, পজিটিভ পান যে না তার বাইট সেল আছে, এটা কি ইন্ডিকেট করে তার কোন অর্গানটার ফাংশন ভালো আছে? বলেন তো, বাইট সেল পাওয়া মানে তার কোন অর্গানটা ঠিক আছে? এনি আইডিয়া? বাইট সেল পাওয়া মানে কোন অর্গানটা ভালো আছে? আচ্ছা, দেখি বাকিটা বলেন। ওকে, সো আমরা কজ গুলোর কথা বলি। তাহলে দেখেন কজের মধ্যে আপনি এরকম কোন কন্ডিশনের কথা বলবেন যেখানে অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে যাচ্ছে, যেমন NADPH ডেফিসিয়েন্সি, গ্লুকোজ 6 ফসফেট হাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি। সো এই যে NADPH এবং গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস, এরা আলটিমেটলি যে কাজটা করার চেষ্টা করে, এরা হচ্ছে আপনার বডিতে যেন ফ্রি রেডিক্যাল তৈরি না হয় এগুলোকে সে ড্যামেজ, এগুলোকে সে বন্ধ করে দেয়। সো যদি এরা ডেফিসিয়েন্সি হয় তখন এই ঘটনা ঘটবে। আচ্ছা, অনেকে বলছে বোন মেরো, অনেকে বলছে স্প্লিন। দ্য অ্যান্সার ইজ স্প্লিন, কারণ আমরা জানি যে আমাদের সবগুলোকে চেক করা হয় কোথায়? স্প্লিনে চেক করা হয়। তো যখন আপনি বাইট সেল পাচ্ছেন, ইট ইন্ডিকেটস যে এরা স্প্লিনের মধ্যে দিয়ে গেছে এবং স্প্লিনিক ম্যাক্রোফেজ এটাকে বুঝতে পারছে এন্ড এটাকে খেয়ে ফেলতে পারছে। সো ইট ইন্ডিকেটস যে আপনার স্প্লিনটা ঠিক কাজ করতেছে। বাট যদি আমরা কারো হেঞ্জ বডি পাই, তাহলে এটা কি ইন্ডিকেট করে?
এটা ইন্ডিকেট করে এই মানুষটার স্প্লিনটাকে আমি কেটে ফেলাইছি, এই কারণে একটা কজ হিসেবে এ স্প্লিনের কথা লেখা। সো হেঞ্জ বডি ইন্ডিকেট করে আপনার স্প্লিন কাজ করতে পারছে না, আপনার ম্যাক্রোফেজ আগের মতো কাজ করতে পারছে না। ঠিক আছে, সো এখান থেকে আমরা বুঝতে পারি। ওকে, এবার মোটামুটি আমরা শেষের দিকে চলে আসছি মনে হয়, ইয়েস শেষের দিকে চলে আসছি। সো হাওয়াল জলি বডি, সো হাওয়াল জলি বডি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকবারই আসে। সো হাওয়াল জলি বডি আগের মতো দেখেন বেসোফিলিক নিউক্লিয়ার রেমনেন্ট ইন আরবিসি। ঠিক আছে, তাহলে এখানে আগেরটাতে ছিল হচ্ছে আপনার বেসোফিলিক স্টিপলিং এর কিছু, আরবিসির কিছু, দুঃখিত আরএনএ এর কিছু অংশ ছিল, এখানে ডিএনএ এর কিছু অংশ রয়ে গেল। ঠিক আছে, আমরা জানি যে যখন ডিএনএটা আপনার আরবিসি যখন মেচিউর হবে ডিএনএটা এক্সপেলড হয়ে যাবে এবং সে ডিএনএটাকে ম্যাক্রোফেজ খেয়ে ফেলবে। কিন্তু যদি এমন হয় ওই যে আগের মতো কাহিনী, কারো ম্যাক্রোফেজই নাই, কেন নাই? কারণ তার স্প্লিনই নাই, তো ম্যাক্রোফেজ কোত্থেকে থাকবে? সো যার হাইপোস্প্লিনিয়া, যার হচ্ছে আপনার এস্প্লিনিয়া, যার রেডিয়েশনের কারণে এগুলো নষ্ট হয়ে গেছে বোন মেরু, তো তাদের ক্ষেত্রে যে জিনিসগুলো হবে, তাদের ক্ষেত্রে আপনি হচ্ছে এরকম কি পাবেন? হাওয়াল জলি বডি পাবেন। হাওয়াল জলি বডি ইন্ডিকেট করে আপনার ম্যাক্রোফেজটা আর নাই। সো ম্যাক্রোফেজ থাকলে এই জিনিসগুলো একদিন থাকার কথা ছিল না, খেয়ে দিয়ে সব সাফ করে ফেলা উচিত ছিল। সো আমরা যদি এতক্ষণ ধরে যা কজগুলো পড়লাম এগুলোকে একটু একটু দেখার চেষ্টা করি, দেখেন চলে। সো প্রথমে আমরা শিখলাম ধরেন হচ্ছে মাইক্রোসাইট। সো মাইক্রোসাইট আমরা কোথায় পাই? আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, থ্যালাসেমিয়া এসব। সিকল সেল, এটা আসলে সিকল সেল এনিমিয়াতে পাই, মনে রাখলে হইলো। টিয়ার ড্রপ সেল কোথায় পাই? মাইলোফাইব্রোসিস। এলিপ্টোসাইট কোথায় পাই? হেরিডিটারি এলিপ্টোসাইটোসিস। একটা একটা কারণ বললে ফ্র্যাগমেন্ট হয়ে যাচ্ছে কেন? ফাইব্রিনের কারণে। হ্যাঁ, তাহলে ডিআইসি, মানে থ্রম্বোটিক কথাবার্তা তো থাকবেই, সাথে হচ্ছে আপনার কার্ডিয়াক ভালভের সমস্যা, মেকানিক্যাল কার্ডিয়াক ভালভ আপনি লাগাইছেন এরকম। আচ্ছা, এরপরে ম্যাক্রোসাইট কেন অনেক বেশি বড় হচ্ছে? কয়েকটা কারণে বড় হতে পারে, তার তৈরি হতে সমস্যা। সো এটা হতে পারে মেগালোব্লাস্টিক এনিমিয়া, অথবা এর মধ্যে বিভিন্ন এক্সেসিভ কোলেস্টেরল, হ্যাঁ, এইসব জিনিসপত্র এসে ডিপোজিশন হচ্ছে। সো অ্যান্সার হতে পারে লিভার ডিজিজ, অ্যালকোহলিজম, মেগালোব্লাস্টিক এনিমিয়া, এই সমস্ত কারণ। টার্গেট সেল কেন? টার্গেট সেলে হচ্ছে তার সারফেস মেমব্রেনটা আকৃতিতে বড় হয়ে গেছে সেলটা, অথবা সেলটা ছোট হয়ে গেছে, যেমন আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, হিমোগ্লোবিনোপ্যাথি পোস্ট স্পিনেক্টমি। পেন্সিল সেল, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, খুব মনে রাখতে হবে। এই কয়েকটা কথা মনে রাখলে কিন্তু আমাদের মোটামুটি কারণ হয়ে গেল। এরপর আসলে হচ্ছে হেঞ্জ বডি, এই যে ডি নেচার কিছু হেঞ্জ বডি। এরপরে এই যে রেটিকুলোসাইট আরএনএ, দেখেন এখানে যেহেতু আরএনএ রেমিনেন্ট গুলো রয়ে গেছে এরকম কালার। এরপর আসলে বেসোফিলিক স্টিপলিং, তাহলে দেখেন এই যে হেঞ্জ বডি গুলাতে হিমোগ্লোবিনটা কোনাতে আছে বিভিন্ন রকম, এটা হচ্ছে বেসোফিলিক স্টিপলিং। এই যে হাওয়াল জলি বডি, দিস ইজ আওয়ার ডিএনএ, হাওয়াল জলি বডি থাকে হচ্ছে ডিএনএ। এখানে ম্যালেরিয়ার প্যারাসাইট দেখা যাচ্ছে, এখানে সিডেরোব্লাস্টিক গ্রেনুল দেখা যাচ্ছে, এগুলো এত বেশি হেল্পফুল না আমাদের জন্য। ওকে, সো আমরা যদি আজকে যা যা শিখলাম আমরা একটা পেজ একটু সামারি করি, চলেন। তাহলে আমরা আজকে ক্লাসের সবচেয়ে প্রথমে যে কথাটা শিখলাম সেটা হচ্ছে এনিমিয়া। সো আমরা এক নম্বরে এনিমিয়া শিখলাম, 2 নম্বর হচ্ছে এনিমিয়াতে কেন এজেন্টস এক্সপোজ এগুলো আমরা বুঝতে পারলাম। এনিমিয়ার পরে হচ্ছে এনিমিয়াটা সেলের সাইজের উপর ভিত্তি করে, মরফোলজির উপর ভিত্তি করে একটা ক্লাসিফিকেশন করলাম। এবং এখানে সিবিসি টেস্টের মধ্যে কি কি জিনিস শিখলাম? প্যাকড সেল ভলিউম কি, এটা থেকে আমরা হেমাটোক্রিট কি করে বলি, বা কত পার্সেন্ট হলে হেমাটোক্রিট হয়, আরবিসি কাউন্ট থেকে এগুলাকে বের করতে হয় কি করে, হিমোগ্লোবিন কাউন্টের গুরুত্ব কি, এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি মানে কি, ঠিক আছে, রেটিকুলোসাইট আমরা কেন দেখবো, রেটিকুলোসাইট দেখে আমরা কিভাবে এনিমিয়া গুলোকে আলাদা করব, এবং রেটিকুলোসাইট দেখে আমরা বোন মেরু সম্পর্কে কিভাবে ধারণা নিব, এটা আমরা আজকে শিখতে পারলাম। সো আজকে থেকে আপনারা অবভিয়াসলি যখনই কোনো মানুষের সিবিসি দেখবেন ভালো করে চেক করবেন, অবশ্যই চেক করবেন, ঠিক আছে। এরপর আমরা শিখলাম যে বিভিন্ন রকমের সমস্যা, যেমন হচ্ছে অ্যানাইসোসাইটোসিস সম্পর্কে জানলাম, মানে সেলের সাইজের সমস্যা, অ্যানাইসো মানে হচ্ছে সাইজের সমস্যা, এবং হচ্ছে পয়কিলোসাইটোসিস, তো পয়কিলো মানে হচ্ছে শেপের সমস্যা। এবং শেপের সমস্যা কিরকম হতে পারে? পেন্সিল হতে পারে, টিয়ার ড্রপ হতে পারে, আপনার বড় হয়ে যেতে পারে, ছোট হয়ে যেতে পারে, এখানে বিভিন্ন বেসোফিলিক স্টিপলিং থাকতে পারে, এখানে একটা হাওয়াল জলি বডি থাকতে পারে, বাইট সেল থাকতে পারে, এবং এরকম বিভিন্ন সিস্টোসাইট থাকতে পারে। সো এরকম কিছু আপনি বেসিক কিছু শেপ, সাইজ, এগুলো সম্পর্কে আপনি ধারণা নিলেন। সো এই তো মোটামুটি আমরা এই জিনিসগুলো আলোচনা করলাম, এবং এরপর আমরা ইনশাআল্লাহ আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার উপর আমাদের নেক্সট ক্লাসটা নিব। সো যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। আর আপনাদের প্রশ্ন থাকলে বলতে পারেন, নয়তো আমরা ইনশাআল্লাহ ক্লাসটা এখানে সমাপ্তি ঘোষণা করব। আচ্ছা, স্লাইডটা দেওয়া যাবে কিনা একজন জিজ্ঞেস করছেন। স্লাইড অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। সো টেলিগ্রাম গ্রুপে আমরা পাঠিয়ে দিব।
আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। সো ডেঙ্গুতে ইডেমা হয়, হ্যাঁ ইয়েস অবভিয়াসলি ডেঙ্গুতে ইডেমা হয়, এটা অ্যান্সারটা হচ্ছে ইয়েস, ডেঙ্গুতে ইডেমা হতে পারে। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। সো ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে ক্লাসে আমাদের সাথে থাকার জন্য। আশা করছি ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে আপনারা এরকম মনোযোগ ধরে রাখবেন এবং পূর্ণাঙ্গ ক্লাসটা জুড়ে আমাদের সাথে থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের নলেজে অনেক অনেক বারাকা দান করুক মেডিভার্সের পক্ষ থেকে। শুভরাত্রি জানাচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।